আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ক্লাসে আমাদের সাথে থাকবে। আজকের লাইভে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে তোমরা যেটাকে সাস্ট নামে চিনো, এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশের আমরা যে পরীক্ষা নিয়েছিলাম, দুইটা পরীক্ষা হয়েছিল, দুইটা এক্সামেরই আমরা সলভ দেখব। সাধারণ জ্ঞান অংশে বেশ বড় মার্ক, অর্থাৎ গণিত সহ যদি আমরা হিসাব করি তাহলে 50 মার্কের, অর্থাৎ তোমাকে সাধারণ জ্ঞানে গণিত আনসার করতে হবে এবং গণিত বাদেও 10 মার্কের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, 10 মার্কের আইসিটি এবং এইচএসসিতে পড়া অন্যান্য বিষয়ের উপর আরও 15 মার্কের আনসার করতে হবে। তাহলে 10, 10, 15 তোমার হচ্ছে 35 আনসার করতে হবে সাধারণ জ্ঞান থেকে, এবং তার সাথে তো গণিত 15 মার্ক থাকতেছেই। তার মানে এখানে বাংলা ইংলিশের বাইরেও বেশ বড় একটা মার্ক, বাংলা ইংলিশে 15, 15, 30, অর্থাৎ সর্বসাকুল্যে 80টা এমসিকিউ। তার মানে হিউজ কোশ্চেন, তাই না? তো একটু বেশি লেখাপড়া করতে হবে যেহেতু কোশ্চেন অনেক বেশি। তোমরা যারা ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের এখন অভিজ্ঞতা হয়ে গেছে যে অল্প সময় কিভাবে উত্তর করা যায়, টাইম ম্যানেজমেন্ট করা যায়, সেগুলো মেনটেন করেই পরীক্ষা দিবে। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছ, মোহাম্মদ আবদুল্লাহ, মুশফিক বিন জয়নাল, তোমরা যারা সালাম দিয়েছো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব। আমাদের এই ক্লাসে আমরা হচ্ছে যে পরীক্ষা নিয়েছিলাম তারই সলভ দেখব, এবং শুধুমাত্র সলভ দেখব না, সাথে কেন কোনটা উত্তর হলো তার যথাযথ ব্যাখ্যা সবকিছুই দেখব। যেহেতু আমরা দুইটা পরীক্ষারই সলভ দেখব, তার মানে 35, 35, 70টা এমসিকিউ সাধারণ জ্ঞানে। 70টা এমসিকিউ যেহেতু সংখ্যা একটু বেশি, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব যাতে দ্রুত শেষ করা যায়। আচ্ছা, তো আমরা প্রথম কোশ্চেন দেখি। সেট 1-এর, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হয়েছিল তার সলভ প্রথমে দেখব, তারপর দ্বিতীয় সেটের অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার সলভ দেখব। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে সুযোগের সমতার কথা বলা আছে কোন অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানে সুযোগের সমতার কথা বলা আছে কোন অনুচ্ছেদে? আচ্ছা, তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠ থেকে যে 10টা কোশ্চেন হবে, সেই 10টা কোশ্চেন আমরা প্রথমে দেখে ফেলবো, তারপর হচ্ছে আমরা অন্যান্য বিষয়ে যাব। আচ্ছা, অন্যান্য যারা হচ্ছে যুক্ত হয়েছে সবাইকেই স্বাগতম, যারা পরবর্তীতে যুক্ত হয়েছে। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছে, আমরা সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব ক্লাস। বাংলাদেশের সংবিধানে সুযোগের সমতার কথা বলা আছে কোন অনুচ্ছেদে? এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, আশা করি সহজেই তোমরা উত্তর করতে পারবে, কারণ সংবিধান পাঠ বেশ পড়া হয়েছে, অনেকটাই পড়া হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এটা আলোচনা হয়েছে। আচ্ছা, অনুচ্ছেদ 27 বলছো, সুযোগের সমতার কথা বলছো, সুযোগের সমতা অনুচ্ছেদ 27-এর কথা বলতেছো। সুযোগের সমতা কি অনুচ্ছেদ 27-এ? একটু খেয়াল করে তোমরা কল্পনা করো তো, মানে একজন 27 বললে সবাই র্যান্ডমলি 27 বলে ফেলার কোনো কারণ নাই। আশরাফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছ, সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 19-এ। সুযোগের সমতা হচ্ছে অনুচ্ছেদ 19-এ, এবং 29-এ বলা আছে সরকারি চাকরিতে সুযোগের সমতা। সরকারি চাকরিতে সমতা, এটা হচ্ছে সুযোগ, এটাও সুযোগের সমতা, বাট এটা সরকারি চাকরিতে শুধুমাত্র। এটা হচ্ছে অনুচ্ছেদ 29-এ। আর 27-এ জেনারেল সুযোগের সমতা, অর্থাৎ সব জায়গাতে, সব সেক্টরে সুযোগের সমতা, সেটা হচ্ছে অনুচ্ছেদ 19-এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 19। সঠিক উত্তর অপশন এ, অনুচ্ছেদ 19 সঠিক উত্তর। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? এটা মনে হয় এর আগেও কোনো হচ্ছে পরীক্ষাতে বা কোথাও যেন তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা সেখানের বিষয়টা খেয়াল রাখলে এটা উত্তর করতে পারবা, এবং যদি না মনে থাকে একটু চিন্তা ভাবনা করো। বাংলাদেশের জাতীয় দিবস তো অনেকগুলোই আছে, তার মধ্যে সবগুলো জাতীয় দিবস না। আমরা বলি যে এটা জাতীয় দিবস, ওইটা জাতীয় দিবস, কিন্তু না, সবগুলো বাংলাদেশের জাতীয় দিবস না, বাংলাদেশের জাতীয় দিবস একটাই। আচ্ছা, তো এটা অনেকেই উত্তর করছো এবং মোটামুটি সবার উত্তরই ঠিক হচ্ছে, কেন জানি না সবার উত্তর ঠিক হচ্ছে, বাট 2-1 জন একটু ভুল উত্তর করছো। সঠিক উত্তর হচ্ছে 25 মার্চ। হ্যাঁ, মানে এটা মোটামুটি যেহেতু অনেকে সঠিক উত্তর করছো, তার মানে ভালো লেখাপড়া করছো। যারা 26শে মার্চ বলছো তারা একটু শিখে নাও, 26 মার্চ বাংলাদেশের জাতীয় দিবস না, বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 25 মার্চ। আচ্ছা, তোমরা যারা আরো পরে যুক্ত হচ্ছে সালাম দিচ্ছ, তোমাদেরকেও আরো একবার ওয়ালাইকুম আসসালাম। 25 মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। কেন বাংলাদেশের জাতীয় দিবস 25 মার্চ? মূলত হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণা, সেটা তো বহুল বিতর্কিত, কে আসলে এই মুক্তিযুদ্ধের ঘোষক, এটা নিয়ে অনেক বিতর্ক আছে ইতিহাসে।
তো যখন জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, সেটাকেই পরবর্তীতে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবং যেহেতু এটা ধরে নেওয়া হয় যে 25 তারিখেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, এবং যেহেতু অনেকেই মানে মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে জড়িত, তো জিয়াউর রহমান যখন হচ্ছে ঘোষণাটা দেন, সেই মুহূর্তটাকেই ইন্ডিকেট করে 25 তারিখ ইন্ডিকেট করা হয়। এটা 26 তারিখ না, 25 তারিখ ইন্ডিকেট করে পরবর্তীতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে, তখন তারা এইটা হচ্ছে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে, অর্থাৎ 25শে মার্চ জাতীয় দিবস। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখি, বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ এবং মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র দুইটা তোমরা জানো, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মেজর সীমান্ত বিভাজিত হয়েছে, এবং মিয়ানমারের সাথে খুবই সামান্য সীমান্ত বিভাজিত হয়েছে। এবং বাংলাদেশ ভারত যে সীমান্ত, এটা ভারতের সাথে অন্যান্য যেসব দেশের সীমান্ত আছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম। অর্থাৎ ইন্ডিয়ার সাথে দেখো চায়না, পাকিস্তান, এইদিকে হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার, অনেকগুলো দেশের সীমান্ত আছে, তবে তার মধ্যে বাংলাদেশের সাথে তার যে সীমান্ত সেটা সবচেয়ে দীর্ঘ। আচ্ছা, আর বাংলাদেশের আছে দুইটা দেশের সাথে, বাংলাদেশ এবং মিয়ানমার। এখন এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? অর্থাৎ এই বাংলাদেশ ভারত সীমান্তে একটা নদী আছে, নদীর এক পার হচ্ছে বাংলাদেশ আর এক পার হচ্ছে মিয়ানমার। তো তোমরা সবাই ডি উত্তর করছো, নাফ নদী। হ্যাঁ, নাফ নদী হচ্ছে দুই দেশের সীমান্ত বিভাজনকারী নদী। এবং নাফ নদীটা কখন আমাদের কাছে খুব বেশি পরিচিত হয়ে ওঠে? যখন রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করে 2017 সালে, তখন এই নাফ নদী পাড়ি দিয়ে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে, এবং বাংলাদেশের বিএসএফ তাদেরকে প্রবেশ করতে দেয় তাদের নিরাপত্তার স্বার্থে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন শেষ হয়েছে। 4 নম্বর দেখি, সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট, জালালাবাদ, শ্রীভূমি, আফজালাবাদ। কোনটা সঠিক উত্তর? সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট, জালালাবাদ, শ্রীভূমি, আফজালাবাদ। উত্তর করার চেষ্টা করো এটা। এবং এখানে যে ঘটনাটা ঘটে যে হচ্ছে অনেকের কাছে একটু দেরিতে পৌঁছায়, মানে ভিডিওটা একটু দেরিতে পৌঁছায় নেটওয়ার্কের কারণে। মূলত অনেকের নেটওয়ার্ক একটু ফাস্ট, অনেকের নেটওয়ার্ক একটু স্লো। এই সমস্যাটার কারণে দেখা যায় যে দেখবা এইদিকে তোমার সামনে স্ক্রিনে কোশ্চেন আসেইনি, অন্য একজন উত্তর লিখে ফেলছে কমেন্টে। এই কারণটা হচ্ছে তোমার নেটওয়ার্ক, ওই রিজিয়নের নেটওয়ার্ক একটু স্লো, আর যে উত্তর করে ফেলছে নেটওয়ার্ক একটু ফাস্ট, যেই কারণে তার কাছে আগে পৌঁছে গেছে, তোমার কাছে না পৌঁছাইলেই। আচ্ছা, তোমরা সবাই মোটামুটি জালালাবাদ উত্তর করছো। সঠিক উত্তর হ্যাঁ, জালালাবাদ। সিলেটের প্রাচীন নাম জালালাবাদ, এবং সিলেটের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখনো জালালাবাদ নামে আছে। যেমন সিলেট যে ক্যান্টনমেন্ট, সেটা কি জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট। আচ্ছা, তো শ্রীহট্ট সঠিক উত্তর না, জালালাবাদ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বা পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মোটামুটি বিভিন্ন সময় পরীক্ষায় আসা কোশ্চেন বলা যায়, এবং তোমরা পারবে এমন কোশ্চেনই এটা, পারবে না এমন কোশ্চেন না। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আচ্ছা, এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। 5 নম্বর কোশ্চেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আচ্ছা, মহেশখালী। তোমাদের সবার জন্য একটু ওয়েট করতেছি, তোমরা যাতে সবাই উত্তর করতে পারো। হ্যাঁ, এবং এখন মোটামুটি সবাই উত্তর করতে পারতেছো, তোমরা উত্তর বলতেছো মহেশখালী। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট বা পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। আচ্ছা, তাহলে এটা তো তোমরা সহজেই পারবে। এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এগুলো থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। তোমরা আশা করি এগুলো নিয়ে লেখাপড়া করেছো দীর্ঘদিন ধরেই। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই? মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই? এবার মনে হয় একটু ট্রিকি কোশ্চেন হয়ে গেছে, মানে একটু চিন্তা ভাবনা করতে হবে, মানে একটু ডিপ কোশ্চেন বলা যায়। আচ্ছা, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান নাকি কাজাকিস্তান? আফগানিস্তানের সাথে মধ্য এশিয়ার কোন দেশের কোনো সীমান্ত নেই? আফগানিস্তান বেশ বড় একটা দেশ, এবং এর সাথে মধ্য এশিয়ার অনেকগুলো দেশ সীমান্ত ভাগ করেছে, এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তানের সাথে তার সীমান্ত আছে। তো এখন কোশ্চেন হচ্ছে, মধ্য এশিয়ার যে দেশগুলোর সাথে আফগানিস্তানের সীমান্ত আছে তার মধ্যে কোন দেশটির সীমান্ত নেই? অর্থাৎ কোন দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত ভাগাভাগি করেনি? আচ্ছা, সবাই উত্তর করছো ডি, বাট কেউ কেউ করছো তাজিকিস্তান। সঠিক উত্তর হচ্ছে কাজাকিস্তান। অপশন ডি কারেক্ট আনসার।
অর্থাৎ একজন উত্তর করে ফেললে পরে মনে হয় সবার জন্য একটু ইজি হয়ে যায় উত্তর করা, তাই না? মানে সবাই একটু সুযোগ টুযোগ পায় ওইটা দেখে দেখে একটু উত্তর করার। আচ্ছা যাই হোক, তোমরা উত্তর জানলেই হবে, মানে উত্তরটা যে বুঝতে পারতেছো তাহলেই হবে। 7 নম্বর কোশ্চেন, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্ক মানে হচ্ছে এই যে এটা SAARC, সার্ক। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? মনমোহন সিং, শওকত আজিজ, আবুল হাসান, চেনকিয়ার দর্জি। সঠিক উত্তর কোনটি? সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? মনমোহন সিং, শওকত আজিজ, আবুল হাসান, চেনকিয়ার দর্জি। আচ্ছা, তো তোমাদের মাঝে একটা তথ্য দিই, সেটা হচ্ছে আমাদের এই যে এক্সামগুলো হয়, এই এক্সামগুলো যারা একাডেমিক স্টুডেন্ট আছো, আমাদের একাডেমিক স্টুডেন্টদেরকেও নেওয়া হবে, এবং এই কোশ্চেন থেকে পরীক্ষা দিয়ে যারা টপ পজিশন করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে পুরস্কৃত করা হবে। তার মানে এই কোশ্চেনেই তোমরা, মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা যে কোশ্চেন প্রিপেয়ার করি, এই কোশ্চেনেই একাডেমিক স্টুডেন্টরা পরীক্ষা দিবে, এবং এখানে যারা ভালো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ তোমাদের জন্য একটা মানে কম্পিটিশনের সুযোগ, এবং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে একটা মক টেস্ট দেওয়ার মতো সুযোগ। আচ্ছা, সবাই উত্তর করেছো আবুল আহসান। হ্যাঁ, আবুল আহসান সঠিক উত্তর। বাংলাদেশি ইনি আবুল আহসান, সার্কের প্রথম মহাসচিব। এবং সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে? কে বলতে পারবা সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে? সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং সার্ক প্রতিষ্ঠা হয় হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট, এই জায়গাটা আমি একটু ইনভার্টেড কমার ভিতর দিই। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ডালাস, লন্ডন, হংকং, নিউ ইয়র্ক। কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট কি, আগে আমরা এটা জানার চেষ্টা করি। ওয়াল স্ট্রিট হচ্ছে একটা রাস্তা। স্ট্রিট মানে কি? রাস্তা না, আমরা যেটাকে বাংলাদেশের রোড বলি সচরাচর। ওয়াল স্ট্রিট হচ্ছে একটা রাস্তা, এবং এই রাস্তাটা কেন এত বিখ্যাত? এই রাস্তাটা হচ্ছে পৃথিবীর খুবই পরিচিত বা অতি গুরুত্বপূর্ণ যে স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ এইখানে অবস্থিত। আচ্ছা, এক্সচেঞ্জ বানানটা একটু ভুল হয়েছে, এক্সচেঞ্জ এইখানে অবস্থিত। আচ্ছা, তো এই ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে স্টক এক্সচেঞ্জ অবস্থিত, এই কারণে এই স্টক এক্সচেঞ্জের নামই হচ্ছে ওয়াল স্ট্রিট। জাস্ট ওই রাস্তার নামে এটা নামকরণ করা হয়েছে, এবং ওয়াল স্ট্রিট নামে একটা জার্নাল প্রকাশিত হয়। ওয়াল স্ট্রিট নামে একটা জার্নাল প্রকাশিত হয়, সেটাও প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। এবং এই যে জার্নালটা মূলত অর্থনীতি বিষয়ক জার্নাল, ঠিক আছে? যেমন বাংলাদেশে দেখবা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামে একটা নিউজ পেপার প্রকাশিত হয়, হ্যাঁ। তো এই এমন হচ্ছে, এটা জার্নাল, এটা নিউজ পেপার, এটা জার্নাল, এটা মাসিক, প্রতি মাসে একবার করে প্রকাশিত হয়, এবং এটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এই যে ওয়াল স্ট্রিট, সেখান থেকেই প্রকাশিত হয়। এটাও অর্থনীতি বিষয়ক। তাহলে এটা যে হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, তোমরা মোটামুটি সবাই জেনে গেছো আশা করি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন দেখি, অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? আচ্ছা, আমরা একটু কাউন্ট করি। সৈয়দা রিজওয়ানা হাসান, আচ্ছা, তারপর শারমিন, ওনার নামটা পুরোটা মনে নাই, বাট শারমিন জাস্ট অতটুকু মনে আছে। ফরিদা আক্তার, আরেকটা হচ্ছে নূরজাহান বেগম। তাহলে টোটাল আমরা কতজনকে পাচ্ছি? টোটাল পাচ্ছি হচ্ছে 4 জনকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 জন। হ্যাঁ, মোটামুটি সবাই এটা সঠিক উত্তরই দিয়েছো, কেউই ভুল করনি। সঠিক উত্তর হচ্ছে 4 জন। এই 4 জন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন দেখি, আরব বসন্তের সূচনা কোথায় হয়? সূচনা স্পেলিংটা একটু ঠিক করে নিও। আরব বসন্তের সূচনা কোথায় হয়? মিশর, তিউনিসিয়া, ইরান নাকি সিরিয়া? আচ্ছা, আরব বসন্তটা আসলে কি? একসময় আরব দেশগুলাতে সব দেশেই স্বৈর শাসকের অবস্থান ছিল, মানে সব দেশেই অগণতান্ত্রিক উপায়ে স্বৈর শাসকরা ক্ষমতায় ছিলেন। যেমন লিবিয়াতে ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, তারপরে হচ্ছে মিশরে ছিলেন হোসেনি মুবারক। এনারা অগণতান্ত্রিকভাবে সামরিক শাসক, স্বৈরতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো
একটা সময় যেটা হয় আরবের সব দেশগুলোতে এমন বিশাল বিপ্লব শুরু হয়, যেটা আমাদের দেশে জুলাই বিপ্লব হলো। এই বিপ্লবের ফলে সর্বপ্রথম পতন হয় মিশরের হোসনি মুবারকের, এবং তারপর হচ্ছে পতন হয় লিবিয়াতে। লিবিয়াতে যখন হচ্ছে এই যে মুয়াম্মার গাদ্দাফি তিনি হচ্ছেন ক্ষমতা থেকে পদত্যাগ করেন। তো এভাবে আরবের যত এমন হচ্ছে স্বৈরশাসক ছিলেন সবার পতন ঘটে, কিন্তু এর সূচনা ঘটে কোথায়? এর সূচনা ঘটে হচ্ছে তিউনিসিয়াতে। এবং মজার ব্যাপার, এই যে আরব বসন্ত, এই নামকরণটা আরব এর কেউ করেননি। যেমন আমাদের দেশে যে জুলাই বিপ্লব হলো, এটা জুলাই বিপ্লব নামকরণ আমরাই করেছি, বাট আরব বসন্ত নাম করেছেন হচ্ছে পশ্চিমা সাংবাদিকেরা। পশ্চিমা সাংবাদিকেরাই নামকরণ করেন যে এটা হচ্ছে আরব বসন্ত। ঠিক আছে, আচ্ছা। 9-এর গ নম্বর উত্তর এখন করছো, কিন্তু 9 নম্বর প্রশ্নটা আমরা ছেড়ে এসেছি কিছুক্ষণ আগেই, 10 নম্বর উত্তর হয়ে গেছে। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, 11 নম্বর। তাহলে প্রথম যে 10টা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের। এখান থেকে আমরা দেখব আইসিটির কোশ্চেন, যে পরবর্তী 10টা কোশ্চেন আইসিটি থেকে হবে সেই 10টা। কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? চার্লস ব্যাবেজ, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, অ্যাডা লাভলেস, বিল গেটস। কম্পিউটারের যে প্রোগ্রামিং এর ধারণা প্রথম কে প্রবর্তন করেন? এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা থেকে তোমরা উত্তর করার চেষ্টা করো কে প্রথম প্রবর্তন করেন। হ্যাঁ, তোমরা মোটামুটি সবাই গ বলেছো, তার মানে গ সঠিক উত্তর। অ্যাডা লাভলেস, কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস সর্বপ্রথম কম্পিউটারের যে প্রোগ্রামিং তার ধারণা দেন। 12 নম্বর কোশ্চেনে আমরা যাই। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট টার্মিনেট প্রোটোকল, হাইপার টেক্সট টাইপ প্রোগ্রাম, হাইপার থট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কোনটা সঠিক উত্তর? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট টার্মিনেট প্রোটোকল, হাইপার টেক্সট টাইপ প্রোগ্রাম, হাইপার থট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা উত্তর করার চেষ্টা করো একটু, এবং তোমরা আগেরটাই উত্তর করছো, এখনো 11 নম্বর উত্তর করছো অনেকে। 12 নম্বর উত্তর করার চেষ্টা করো। 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এ। এটা তোমরা অনেকেই উত্তর দিয়েছো, সঠিক উত্তর হচ্ছে এ। এটা একদমই টেক্সট বুক থেকে করা কোশ্চেন। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তোমাদের আইসিটি যে বইটা আছে সেখানে আছে, এবং তোমাদের যে অ্যাডমিশনের কোশ্চেন হবে সেটাও আইসিটি বই থেকেই হবে। এর জন্য আইসিটি বইটাই তোমরা একটু পড়ালেখা করো। টুইটারের অপর নাম কি? হায়ার ব্লগ, সুপার ব্লগ, ব্লগ, মাইক্রো ব্লগ। টুইটারের অপর নাম কি? আচ্ছা, টুইটারের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যেটাকে এক্স রাখা হয়েছে, কিন্তু টুইটারের যে হচ্ছে কোম্পানির নাম না, বা এর কাগজে কলমে যে নাম সেটা না, মানে এর নামীয় পরিচিতি অন্য একটা নামে এটাকে ডাকা হয়। যেমন বাংলাদেশ ক্রিকেট দলকে কি বলা হয়? টাইগার। তো এমন টুইটারকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কোনটা? 13 নম্বরের উত্তর করার চেষ্টা করো দেখি। 13 কেউ এ বলছো, কেউ সি বলছো। 13 সঠিক উত্তর হচ্ছে ডি, মাইক্রো ব্লগ। টুইটারে সর্বোচ্চ 40 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, তাই না? এই 40 ক্যারেক্টারের লেখাকে কি বলা হয়? টুইট বলা হয়। আচ্ছা, তো এই যে 40 ক্যারেক্টারে লেখা হচ্ছে, সাধারণত একটা ব্লগ তো অনেক বড় আকারে লেখা হয়, তাই না? আর যখন এটা ছোট করে লেখা হচ্ছে তখন সেটা হচ্ছে মাইক্রো ব্লগ। সঠিক উত্তর অপশন ডি। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন দেখি। ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়? ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়? দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে সবই এইচএসসির টেক্সট বুক থেকে করা, মানে আইসিটি কোশ্চেনগুলো টেক্সট বুক থেকেই করা। তোমাদের ভর্তি পরীক্ষাতে যেগুলো আসবে সাস্টে সেগুলো টেক্সট বুক থেকেই হবে, এর বাইরে খুব বেশি যাবে না। তো তোমরা আইসিটির জন্য যে 10টা কোশ্চেন হবে তার জন্য টেক্সট বুক কেন্দ্রিক পড়ালেখা করো, আইসিটির পার্টটুকু। আচ্ছা, ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়? ট্রান্সমিশন পদ্ধতি, ইন্টারনেট, ডেটা স্থানান্তরের হার, ট্রান্সমিশন মোড। ওকে, তোমরা সি বলেছো, অধিকাংশ স্টুডেন্ট সবাই সি বলেছো। সঠিক উত্তর সি, ডেটা স্থানান্তরের হার। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি একক সময়ে 1 সেকেন্ডে যতটুকু ডেটা প্রবাহিত হচ্ছে সেটাই ডেটা ট্রান্সমিশনের হার বা ব্যান্ডউইথ। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন দেখি। হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্স, দেখো ডেটা ট্রান্সমিশন মোড, যেটা মোড তোমরা পড়েছো টেক্সট বুক থেকেই পড়েছো এইচএসসিতে। তো এই যে 3টা মোড আমরা দেখেছিলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স।
সবগুলোর উদাহরণ টেক্সট বইতে আছে। তার মধ্যে হাফ ডুপ্লেক্স পদ্ধতি কোনটা? ওয়াকি টকি, টেলিফোন, মোবাইল নাকি রেডিও? হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটা? আচ্ছা, 15 নম্বরের উত্তর অনেকে করা শুরু করেছো এবং আমি শিওর যে এখনো সবার কাছে 15 নম্বর কোশ্চেন পৌঁছায়নি, তো যার জন্য একটু ওয়েট করতেছি। 15 নম্বর সবাই যাতে দেখতে পারে, তারপর যাতে উত্তর করতে পারে, তার জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এখন মনে হয় যে সবার কাছে পৌঁছে গেছে 15 নম্বর। হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, টেলিফোন, মোবাইল নাকি রেডিও? আচ্ছা, মেজরিটি উত্তর করেছো এ, মেজরিটি বলেছে ওয়াকি টকি, সঠিক উত্তর হচ্ছে ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্স হচ্ছে যে এখানে দুই দিক থেকে একই সাথে ডেটা আদান প্রদান করা যায় না। যেমন ওয়াকি টকি দেখো না, যে পুলিশ বা ট্রাফিক পুলিশ এদের কাছে থাকে, এক প্রান্ত থেকে কথা বলে, শেষ করে তখন আরেক প্রান্ত থেকে বলে, এটা হচ্ছে ওয়াকি টকি। একসাথে দুই প্রান্ত থেকেই তথ্য দেওয়া যায় না বা ডেটা দেওয়া যায় না। 16 নম্বর কোশ্চেন, টুয়েস্টেড পেয়ার কেবলে প্রতি জোড়া তারে কোন রঙের তার পেঁচানো থাকে? টুয়েস্টেড পেয়ার কেবলে প্রতি জোড়া তারে কোন রঙের তার জড়ানো থাকে, মানে এখানে একটা কমন রং থাকে। টুয়েস্টেড পেয়ারে তোমরা জানো 4 জোড়া তার থাকে ভিতরে, তার মধ্যে একটা কমন কালার থাকে, আর বাকি বাকি যে কালারগুলো সেগুলো আলাদা থাকে, বাদামি থাকে, নীল থাকে, হ্যাঁ আলাদা থাকে ওই কালারগুলো, বাট প্রত্যেক পেয়ারে একটা করে কালার কমন থাকে, সেটা কোন কালার? আচ্ছা, 16 নম্বরে অপশনগুলো দেওয়া আছে সবুজ, নীল, কমলা, সাদা। সঠিক উত্তর কোনটা একটু চেষ্টা করো। আচ্ছা, তোমরা সঠিক উত্তরে দিয়েছো, যারা উত্তর করেছো, এটা সহজ কোশ্চেনই আমি বলবো। সাদা কালার কমন থাকে, অর্থাৎ 4 জোড়া যে তার সেখানে থাকে তার মধ্যে সাদা কালারটা কমন প্রত্যেক জোড়াতে থাকে, এবং বাকি জোড়াগুলো, বাকি যেই কালারটা প্রত্যেক জোড়াতে সেটা আলাদা থাকে, সেটা কোনোটাতে নীল থাকে, কোনোটাতে বেগুনি থাকে, কোনোটাতে হচ্ছে ইয়া থাকে বাদামি থাকে, আর একটা মনে হয় কমলা কালার বা এমন কিছু একটা থাকে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ওয়্যারলেস প্রযুক্তি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য প্রযোজ্য? নিচের কোনটি ওয়্যারলেস প্রযুক্তি ল্যান? এটা খেয়াল করো, এখানে বলছে ল্যান, এটা একটু খেয়াল করে উত্তর করবা। সঠিক উত্তরের জন্য 4টা অপশন দেওয়া আছে, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, মোবাইল নেটওয়ার্ক নাকি ব্লুটুথ। আচ্ছা, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং ওয়্যারলেসের মাধ্যমে, মানে কোনো তারের যোগাযোগ থাকবে না। তাহলে কোন প্রযুক্তিটা প্রযোজ্য হবে? ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, মোবাইল নেটওয়ার্ক নাকি ব্লুটুথ? আচ্ছা, কেউ ডি বলছো, আবার কেউ এ বলছো। ডি বলছো আগের কোশ্চেনটা নাকি আমি বুঝতে পারতেছি না, ওইটা মনে হয় আগের কোশ্চেনের। এখানে যারা উত্তর করেছো সবাই এ বলেছো, সঠিক উত্তর সঠিক এ, ওয়াইফাই সঠিক উত্তর। এখানে দেখো কনফিউশন হতে পারে ব্লুটুথের সাথে, ব্লুটুথ দিয়ে সাধারণত ল্যান প্রতিষ্ঠা করা যায় না, ব্লুটুথ দিয়ে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যায়, তাই ব্লুটুথ সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে ওয়াইফাই। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগী? উপযোগী স্পেলিংটাতে একটু সমস্যা আছে। ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগী? দশমিক, বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমেল? ডিজিটাল সার্কিট এটা তো বোঝো তাই না, অর্থাৎ আমাদের কম্পিউটার যেভাবে ফাংশন করে সেটাকে বলা হয় ডিজিটাল সার্কিট। মানে ওইখানে তো হচ্ছে সার্কিট বলতে আমরা কি বুঝি? সার্কিট মানে যেটা রাউন্ডে ঘোরে, ঠিক আছে, এটাকে বলা হয় সাধারণত সার্কিট। এবং এখানে কম্পিউটারের যে ইয়াগুলো, মানে এর যে কেবলগুলো, ঠিক আছে, এর যে ডেটা ট্রান্সমিট করে, এই যে এগুলো যেভাবে সেট করা থাকে সেটাকে বলা হয় একসাথে সার্কিট। মানে এখানে তো রাউন্ড শেপে সবগুলো ঘুরতে থাকে, এই কারণে এটাকে সার্কিট বলা হয়। এবং এরা কোন পদ্ধতিতে তাদের ডেটাগুলো ট্রান্সফার করতে পারে? দশমিক, বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমেল? আচ্ছা, তো তোমাদের উত্তর হচ্ছে বাইনারি, সঠিক উত্তর বাইনারি, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র বাইনারি 0 এবং 1 এই দুইটাই বুঝতে পারে, আর কিছুই বুঝতে পারে না। তারা ওই যে মডুলেশন এবং ডিমডুলেশন এর মাধ্যমে কনভার্ট করে নেয়, তুমি যা কিছুই প্রদান করো সেটা তারা কনভার্ট করে 0 1 করে নেয়। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, এমএসবি এর পূর্ণরূপ কি? এমএসবি এর পূর্ণরূপ কি? আমরা যখন হচ্ছে এই যে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি তখন কি করি, মানে নিচ থেকে উপর দিকে নিই। মানে আমি ধরো যে একটা সংখ্যা হচ্ছে 8, এটাকে বাইনারি করব, তো এমন করি না, 4 এখানে ভাগশেষ অবশিষ্ট 2 থাকে, 2 অবশিষ্ট 2 থাকে, 2 0 থাকে, 2 1। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? এটাকে আমরা এমএসবি ধরি, এটাকে এলএসবি ধরি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এর জন্য এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অপশনগুলো দেখো, মোস্ট সায়েন্টিফিক বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বাইট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
মোস্ট সাইন বিট। তাহলে দেখো বি এবং সি এর মধ্যে একটু কনফিউশন আছে, তো তোমাদের উত্তর হচ্ছে সি, হ্যাঁ মোস্ট সিগনিফিক্যান্ট বিট সঠিক উত্তর। এখানে কি কারণে ভুল? বাইটের কারণে ভুল, এটা বাইট হবে না, বিট হবে। আচ্ছা 20 নম্বর কোশ্চেন দেখি। HTML হলো, HTML এটা বাংলাতে লেখা একটু কঠিন মনে হতে পারে, ইংলিশে লিখলে সহজ হয়ে যাবে। HTML হলো ওয়েব ব্রাউজার, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরির টুলস। HTMLটা কি? এখানে দেখো চারটা অপশনে বলছে ওয়েব ব্রাউজার, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরির টুলস। আচ্ছা এটা উত্তর করার চেষ্টা করো, আমি একটু তোমাদের উত্তর নেওয়ার জন্য ওয়েট করি। 20 নম্বরে ওয়েব ব্রাউজার, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ নাকি ওয়েব পেজ তৈরি টুলস। তোমরা যদি জাস্ট HTML এর ফুল ফর্ম কোনটা বা এর এলাবোরেশন কি সেটা তোমরা একটু কল্পনা করলেই সঠিক উত্তর করতে পারবা, এবং তোমরা সঠিক উত্তর করতেও পারছো। এখন HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা যেটা এর ফুল মিনিং জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা যে আমরা কোডিং করি, কোডিং করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়। HTML হচ্ছে কোডিং করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তাহলে সঠিক উত্তর অপশন বি। 21 নম্বর কোশ্চেন, তাহলে আমরা আইসিটির 10টা কোশ্চেন শেষ করে ফেলেছি। আইসিটিতে যে 10টা কোশ্চেন সেটা আমরা শেষ করে ফেলেছি। 21 নম্বর দেখি মুদ্রাস্ফীতির সুবিধা কোনটি। আচ্ছা পরের যে 15টা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে তোমার এইচএসসির অন্যান্য বিষয়, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এইসব বিষয়গুলো থেকে পরে 15টা কোশ্চেন হবে। আচ্ছা মুদ্রাস্ফীতির সুবিধা কোনটি? দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, আমদানি বৃদ্ধি নাকি কর্মসংস্থান হ্রাস। কোনটা সঠিক উত্তর? একটা দেশে মুদ্রাস্ফীতি হলে কোন সুবিধাটা পাওয়া যায়? কোন সুবিধা, অসুবিধা না। আচ্ছা যখন দেশে মুদ্রাস্ফীতি হয় তখন জিনিসপত্রের দাম সামান্য বৃদ্ধি পাইতে থাকে, তখন কি হয়? যারা বিনিয়োগকারী তারা বেশি বিনিয়োগ করতে চায়, কারণ বেশি বিনিয়োগ করলে বেশি প্রোডাকশন হবে, বেশি প্রোডাকশন হলে বেশি সেল করা যাবে, আর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে বেশি প্রফিট হবে। তার মানে কি হয়? তার মানে বিনিয়োগ বৃদ্ধি পায়। যারা বলছো দ্রব্যমূল্য বৃদ্ধি, তারা কি কারণে ভুল আমি একটু বলি। এখানে বলছে মুদ্রাস্ফীতির সুবিধা কোনটি, তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া তো সুবিধা না, এটা একটা অসুবিধা, তাই না? দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে অসুবিধা। আচ্ছা আর যদি এইটাতে আসি আমরা, এটা হচ্ছে সুবিধা, কারণ বিনিয়োগ বেশি পাইলে তো যখন বেশি হয়ে যাবে তখন তো আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পাবে, এটা আমাদের জন্য সুবিধা। কিন্তু দামই যদি বেড়ে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এটা মুদ্রাস্ফীতির জন্য হয় কিন্তু সেটা অসুবিধা। আর যে বিনিয়োগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে সুবিধা। আচ্ছা তাহলে সঠিক উত্তর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। 21-এর বি কারেক্ট আনসার। আচ্ছা যারা এ বলেছো মেজরিটি, তাদের কমেন্ট ডিলিট করার দরকার নাই, ভুল উত্তর হতেই পারে, সমস্যা নেই। সঠিক উত্তরটা দেখে নাও। 22 নম্বর কোশ্চেন, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র নাকি ইসলামিক। এটা সহজ কোশ্চেন, আমি বলবো তোমরা সহজে উত্তরও করতে পারবা। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র নাকি ইসলামিক। কোনটা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা এটা উত্তর করা শুরু করেছো অনেকেই, তবে আমি কিছুটা ধীরে উত্তর বলছি, এর কারণ যাতে তোমাদের সবার কাছে কোশ্চেনটা পৌঁছায়, যাতে ধীরে সুস্থে সবাই উত্তর করতে পারো এর জন্য। আচ্ছা সবাই সি উত্তর করেছো। এটা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো মিশ্র, তোমরা সবাই মেজরিটি সি বলেছো, সঠিক উত্তর এইটা। বাংলাদেশের অর্থনীতিতে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটারই মিশ্রণ দেখা যায়, যে কারণে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। 23 নম্বর দেখি, অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে? অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে? অপশন দেখো, জেম কেইন্স বা জন মেনার্ড কেইন্স, যিনি সামষ্টিক অর্থনীতির জনক, অধ্যাপক মার্শাল, অধ্যাপক স্যামুয়েলসন, রেগনার ফ্রিশ। কোনটা সঠিক উত্তর? অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে? জেম কেইন্স, অধ্যাপক মার্শাল, অধ্যাপক স্যামুয়েলসন, রেগনার ফ্রিশ। কোনটা সঠিক উত্তর? এটা 23 নম্বর কোশ্চেন, 23 নম্বরে সঠিক উত্তর দাও। আচ্ছা অনেকেই বলছো জানি না, কেউ বলছো সি, কেউ বলছো ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। রেগনার ফ্রিশ সামষ্টিক এবং ব্যষ্টিক এই দুইটা ভাগে অর্থনীতিকে ভাগ করেন। সামষ্টিক এবং ব্যষ্টিক এই দুইটা ভাগে অর্থনীতিকে ভাগ করেন, এবং এই কাজের জন্য তিনি 1933 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, যেটাই প্রথম অর্থনীতিতে কেউ নোবেল পুরস্কার পেয়েছেন।
এটাই প্রথম। আচ্ছা, এবং জে এম কেইন্স হচ্ছেন সামষ্টিক অর্থনীতির জনক, সামষ্টিক অর্থনীতির জনক। ইনি ভাগ করেছেন ড্যাগনার ফিশ, কিন্তু সামষ্টিক অর্থনীতি নিয়ে বিস্তর গবেষণা করেছেন জন মেনার্ড কেইন্স বা জে এম কেইন্স। আচ্ছা, 24 নম্বর কোশ্চেন দেখি, প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে? প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে? মিশর, জার্মানি, চীন নাকি গ্রিস? প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে? মিশর, জার্মানি, চীন নাকি গ্রিস? সঠিক উত্তর কোনটা? এটা মনে হয় যে ক্লাস 6-7 থেকে আমরা পড়ে ফেলেছি, যে সমাজবিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে যে বইটা পড়তাম সেখানে এই পড়াটা আছে। তারপর যারা পরবর্তীতে পৌরনীতি পড়েছো, ইতিহাস পড়েছো, অনেক জায়গাতেই এই পড়াটা আছে। মানে প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে, এটা একদমই জানাশোনা কথা, জানাশোনা কোশ্চেনও। আচ্ছা, 24 নম্বরের উত্তর ডি বলেছো অনেকেই, গ্রিসে। সঠিক উত্তর হ্যাঁ, গ্রিসে। গ্রিসে প্রথম নগর রাষ্ট্র গড়ে ওঠে। এবং সবচেয়ে আধুনিক নগর রাষ্ট্র কোথায় ছিল গ্রিসের? এথেন্সে। এথেন্সে ছিল সবচেয়ে আধুনিক নগর রাষ্ট্র। এবং এথেন্সের প্রধান শত্রু ছিল কারা? এথেন্সের প্রধান শত্রু ছিল স্পার্টান রাষ্ট্র, স্পার্টান না, এটা হচ্ছে স্পার্টা রাষ্ট্র। এবং স্পার্টান বলা হতো যারা স্পার্টা নগরীতে থাকতেন। আচ্ছা, মানে নগর রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? নগর মানে কি? নগর মানে শহর, আর নগর রাষ্ট্র মানে শহর কেন্দ্রিক রাষ্ট্র। ধরো ঢাকা একটা শহর, ঢাকা আলাদা নগর, আলাদা রাষ্ট্র। আচ্ছা, খুলনা আরেকটা শহর, আলাদা রাষ্ট্র। এভাবে বিভিন্ন শহর বিভিন্ন রাষ্ট্র, এমন ছিল প্রাচীন গ্রিস। এবং এথেন্স ছিল সবচেয়ে আধুনিক, তার মধ্যে চিন্তাধারায়, জ্ঞানে, বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে ছিল। এবং স্পার্টা ছিল একটা যুদ্ধ নগরীর মতো, সবাই যোদ্ধা, সেখানে সবাই যুদ্ধ করত, এবং তারা এথেন্সের প্রধান শত্রু ছিল। আচ্ছা, 25 নম্বর দেখি আমরা, কোনটি আইনের উৎস নয়? ধর্ম, আইনসভা, প্রথা নাকি আমলাতন্ত্র? আচ্ছা, আগের যে কোশ্চেনটা দেখলাম ওইটা আমরা ইতিহাস বা হচ্ছে যে কোনো জায়গাতে পেয়ে যাব, আর এটা আমরা পৌরনীতি থেকে পেয়ে যাব। এটা হচ্ছে পৌরনীতির কোশ্চেন। তার মানে দেখো, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি থেকে কোশ্চেন দেখলাম কয়েকটা আমরা। ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, তারপরে হচ্ছে সমাজকর্ম, এইসব সাবজেক্ট যেগুলো পড়ানো হয় এইচএসসিতে, সেগুলো থেকে তোমার 15টা কোশ্চেনের আনসার করতে হবে। আচ্ছা, এটা উত্তর করার চেষ্টা করো। নিচের কোনটি আইনের উৎস নয়? ধর্ম, আইনসভা, প্রথা নাকি আমলাতন্ত্র? আচ্ছা ভাইয়া, এই লাস্ট মোমেন্টে সাস্টের জন্য কিভাবে পড়বো? বাংলা, ইংলিশ, এটা তো ধরো যে তুমি যেভাবে প্রিপারেশন এতদিন নিয়ে আসছো সেভাবেই পড়বা, এটা খুব বেশি চেঞ্জ হয় না, কাছাকাছি থাকে। সাধারণ জ্ঞানের জন্য যদি বলতে হয়, সাধারণ জ্ঞানের জন্য দেখো বাংলাদেশ আন্তর্জাতিক পার্ট স্বাভাবিক, মানে এটা অন্য ইউনিভার্সিটির জন্য যেভাবে পড়েছো সেটা। আর আইসিটি চাইলে তোমার যদি কাছে বই থাকে, বইয়ে তো নিশ্চয়ই 2 বছর লেখাপড়া করেছো, যেহেতু গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো আছে, ওইগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নিবা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এটা। আর অন্যান্য যে বইগুলো আছে তোমার যে পড়াগুলো, ওইগুলো যদি সময় থাকে একটু রিভিশন করবা। আর বাকিগুলো গতানুগতিক যেমন লেখাপড়া ওভাবেই পড়বা। এভাবে লেখাপড়া করো, কয়েকদিনে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সঠিক উত্তর তোমরা বলছো আমলাতন্ত্র। হ্যাঁ, আমলাতন্ত্র আইনের উৎস নয়, এটা কারেক্ট আনসার। এখানে আমলাতন্ত্র আইনের উৎস নয়। ধর্ম, আইনসভা, প্রথা এসব কিছু আইনের উৎস, কিন্তু আমলাতন্ত্র আইনের উৎস নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে, এটাও পৌরনীতির কোশ্চেন, এটাও পৌরনীতি থেকে আসা কোশ্চেন। আচ্ছা, অপশন দেখো, জন লক, রুশো, কার্ল মার্কস, মন্টেস্কু। কোনটা সঠিক উত্তর? ও আচ্ছা, তোমাদের তো ম্যাথ আছে, আমি সরি এটা বলতে ভুলে গেছি, সাস্টে তো ম্যাথ আছে। তো ম্যাথের জন্য এখানে যে ক্লাসগুলো হয়েছে, ম্যাথের ক্লাস হয়েছে, প্লাস হচ্ছে পরীক্ষা হয়েছে। ম্যাথে যে টপিকগুলো করানো হয়েছে, এখানে ক্লাসে যে টপিকগুলো করানো হয়েছে ম্যাথের জন্য, জাস্ট এইগুলাই, এর ভিতর লেখাপড়া করলে হয়ে যাবে। আচ্ছা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা ক্ষমতা বিকেন্দ্রীকরণ একই, ঠিক আছে? এই দুইটা থেকেই কোশ্চেন হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে বা ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতির প্রবক্তাকে, একই, সেটা হচ্ছে মন্টেস্কু। সঠিক উত্তর অপশন ডি। আচ্ছা, এটা তোমরা পেরে গেছো। ম্যাথ নিয়ে চিন্তায় আছি, চিন্তার কোনো কারণ নাই, এখানে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো জাস্ট দেখতে থাকো। আচ্ছা, 27 নম্বর দেখি, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন, প্লেটো, অ্যারিস্টটল, টমাস হবস নাকি জন অস্টিন? কে বলেছেন এটা? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন,
প্লেটো, অ্যারিস্টটল, টমাস হবস, জন অস্টিন। কে বলেছেন? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার? প্লেটো, অ্যারিস্টটল, টমাস হবস, জন অস্টিন। কে বলেছেন? 27 উত্তর করা শুরু করেছো তোমরা। আচ্ছা, আইসিটির ম্যাথ লাগবে কি? আইসিটির ম্যাথ খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, সর্বোচ্চ এমসিকিউতে একটা দুইটা আসতে পারে, তাছাড়া তেমন গুরুত্বপূর্ণ না। আর হচ্ছে এমনিতে জেনারেল যে ম্যাথ আছে সেখান থেকে হবে। আইসিটিতে সর্বোচ্চ একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ, এর বেশি হবে না। আচ্ছা, 27 নম্বরে উত্তর করছো তোমরা অনেকে জন অস্টিন। স্যার অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কত সাল থেকে? 1933 সাল থেকে প্রথম দেওয়া হয়। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। তোমরা যারা ডি বলেছো তোমাদের উত্তর একটু সমস্যা আছে, সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, জন অস্টিনের কথা হচ্ছে ল ইজ দ্য কমান্ড অব দ্য সুপেরিয়র, এটা জন অস্টিনের উক্তি। ল ইজ দ্য কমান্ড অব দ্য সুপেরিয়র। সুপেরিয়র মানে কি? যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা। কমান্ড অব দ্য সুপেরিয়র মানে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা যা বলবে সেটাই আইন। এটা হচ্ছে জন অস্টিনের আইনের সংখ্যা। আর যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন, এটা কে বলেছেন? এটা বলেছেন অ্যারিস্টটল। ল ইজ দ্য প্যাশনলেস রিজন, মহসিনা আক্তার নিপুণা। বাহ, সুন্দর বলেছো। আচ্ছা, সঠিক উত্তর এখানে অপশন বি। 28 নম্বর কোশ্চেন, সংসদে বিকল্প সরকার বলা হয়। অপশনে দেওয়া ক্ষমতাসীন দলকে, পরাজিত দলকে, বিরোধী দলকে, স্পিকারের দলকে। সংসদে বিরোধী দল বলা, সংসদে বিকল্প সরকার বলা হয় কাকে? সংসদে বিকল্প সরকার বলা হয়, অপশনগুলো দেখো তারপর উত্তর করো। আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের এই যে স্লোতে যাওয়ার কারণে মানে ক্লাসটা খুব বেশি দ্রুত নিতে পারতেছি না, মানে তোমাদের কাছে তো পৌঁছাচ্ছে না একই টাইমে সবার কাছে, যে কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরেও তোমরা উত্তর করছো। সংসদে বিকল্প সরকার বলা হয়, আচ্ছা, ক্ষমতাসীন দলকে, পরাজিত দলকে, বিরোধী দলকে নাকি স্পিকারের দলকে? আচ্ছা, বিরোধী দলকে। ম্যাথের ক্লাসগুলো কোথায় পাবো? ম্যাথের ক্লাসগুলো আমরা যাদের রেগুলার স্টুডেন্ট, তোমাদের তো ক্লাস হয়েছে, ওয়েবসাইটে এগুলো পেয়ে যাবে। আর যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট না তাদের জন্য তো মানে ক্লাসটা না, তোমরা আমাদের ফেসবুক লাইভের যে ম্যাথ সলভ ক্লাস হয়েছে জাস্ট ওইগুলোই করতে পারবা। আচ্ছা, এখানে তোমরা সি বলছো বিরোধী দলকে, হ্যাঁ এটাই কারেক্ট আনসার। বিরোধী দলকে সংসদের বিকল্প সরকার বলা তো হয়, সাথে বলা হয় ছায়া সরকার, ছায়া সরকার। আচ্ছা দেখো, যেটা বিরোধী দল তারা সরকারের একটা অংশ, তারা সরকারের বাইরের কেউ না, তারা সরকারেরই একটা অংশ। আমরা তো মনে করি যেই দল জয়লাভ করলো তারাই সরকার, না, সরকার একটা ফাউন্ডেশনের নাম, ঠিক আছে? এটা অনেক কিছু নিয়ে গঠিত হয়। আচ্ছা, 29 নম্বর দেখি, সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ, উক্তিটি কার? সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ, উক্তিটি কার? ডেভিড ড্রেসলার, এমিল ডুরখেইম, ম্যাক্স ওয়েবার, অগাস্ট কোথ। আচ্ছা, এই অগাস্ট কোথ কিন্তু সমাজবিজ্ঞানের জনক, হ্যাঁ, ইনি হচ্ছেন সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোথ। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ, উক্তিটি কার? আচ্ছা, তোমরা উত্তর দিতে একটু দেরি করছো, দেরিতে পৌঁছানোর জন্য। আচ্ছা, তো সমাজবিজ্ঞান থেকে এটা আশা কোশ্চেন, অর্থাৎ এই টপিকটা হচ্ছে সমাজবিজ্ঞান। তোমরা দেখেছো যে অনেকগুলো টপিক থেকেই কোশ্চেন হবে, যেই 15টা কোশ্চেন সর্বশেষ, এটা তোমার অনেক কিছুই কভার করবে, এইচএসসিতে যে সাবজেক্টগুলো তার অনেক কিছুই কভার করবে। এবং এটা সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার। এই যে উক্তিটা দেওয়া, এটা ম্যাক্স ওয়েবারের উক্তি। এটা কিছু ক্ষেত্রে জটিল হতে পারে, কারণ সমাজবিজ্ঞান অনেকের পড়া নাই, তারপর এটা বেশি একটু জটিল কোশ্চেনও, যে একটা উক্তি দিয়ে দিল, উক্তিটা কার, এটা উত্তর করাও কিছু ক্ষেত্রে জটিল। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন দেখি, আকারের দিক থেকে কোনটি বৃহৎ? সম্প্রদায়, সমাজ, সংঘ নাকি দল? আকারের দিক থেকে কোনটি বৃহৎ? সম্প্রদায়, সমাজ, সংঘ নাকি দল? আচ্ছা দেখো, সাধারণত দল খুবই ছোট্ট একটা কনসেপ্ট, অল্প কয়েকজন মানুষ নিয়ে দল সংগঠিত হয়, 5 জন 7 জন এমন। সংঘ তার চেয়ে একটু বড়, সংঘ তার চেয়ে একটু বড় ধারণা, 15 জন 20 জন এটা সংঘ গঠিত হয়। আচ্ছা, সমাজ অনেক বৃহৎ ধারণা, সমাজ একটা সমাজ যারা বসবাস করে। সম্প্রদায়, একটা সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে, তাই না? বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন বর্ণের সম্প্রদায় থাকতে পারে।
একটা সমাজে যেহেতু অনেক সম্প্রদায় থাকে, তার মানে সমাজ হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ধারণা। তাহলে সঠিক উত্তর হচ্ছে সমাজ। তোমরা অনেকে সমাজ উত্তর করেছো, সঠিক উত্তর সমাজ এর মধ্যে, এই চারটার মধ্যে সবচেয়ে বৃহৎ ধারণা। 31 নম্বর কোশ্চেন দেখি, জাতিসংঘ সনদের মৌলিক নীতি কোনটি? জাতিসংঘ সনদের মানে ইউএন চার্টার যেটাকে বলে, আমরা যেটাকে বলি কি ইউএন চার্টার। ইউএন চার্টার, ইউএন চার্টার মানে জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় তখন এই চার্টারের ভিত্তিতে বা এই সনদের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়। এটা চুক্তির মতো। জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্র এইখানে সিগনেচার করেছেন যে আমরা এই বিষয়গুলো মেনে চলবো। যদিও ক্ষমতাসীন দেশগুলো এই নিয়ম মানে না, তবে তারা সবাই চুক্তিবদ্ধ যে আমরা মেনে চলবো, কিন্তু আসলে মানে না কেউই। আচ্ছা, জাতিসংঘ সনদের মৌলিক নীতি কোনটি? অপশনে দেওয়া আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। আচ্ছা, 31 নম্বরে তোমরা একটু মানে বিভিন্ন রকম উত্তর করেছো, মানে সবাই একই উত্তর করনি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। কিন্তু আসলে কি এটা মানে? কেউ তো মানে না, সবাই তো অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আক্রমণ করেই, এটাই। আচ্ছা, 32 নম্বর দেখি, সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 11 বার, 13 বার, 17 বার নাকি 27 বার? গজনির অর্থাৎ আফগানিস্তানের গজনির শাসক সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 11 বার, 13 বার, 17 বার নাকি 27 বার? এটা হচ্ছে 32 নম্বর কোশ্চেন। গজনি মাহমুদ নামে পরিচিত সুলতান মাহমুদ, তিনি আফগানিস্তানের গজনির শাসক ছিলেন। আফগানিস্তানের গজনি, এটা আফগানিস্তানে। এবং ইনি ছিলেন কেমন, যে তিনি কোনো জায়গা, আচ্ছা স্পেলিংটা ঠিক করে দিই, তিনি কোনো জায়গাতে তার হচ্ছে ইয়া করবেন না, তার রাজ্যভুক্ত করবেন না, কিন্তু সেই জায়গাটা দখল করে সেখানে যে সম্পদ আছে সেগুলো লুট করে নিয়ে আসবেন। তিনি ছিলেন হচ্ছেন এমন মানুষ, আফগানিস্তান। আচ্ছা, তো তিনি এই সম্পদ অর্জন করে কি করতে চাইতেন? তিনি চাইতেন তার যে রাজধানী গজনি আফগানিস্তানের, এইটাকে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সজ্জিত রাজধানীতে পরিণত করা। এর জন্য তিনি 1000 সাল থেকে 1027 সাল, এই 27 বছরের মধ্যে টোটাল 17 বার ভারতবর্ষে আক্রমণ করে। টোটাল 17 বার ভারতবর্ষ আক্রমণ করে, এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণটা ছিল তার 16তম আক্রমণটা। মানে 1026 সালে তার 16তম যে আক্রমণটা ছিল, 13তম না, এটা হচ্ছে 16তম আক্রমণটা সবচেয়ে উল্লেখযোগ্য। তার কারণ এই সময় তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেন। ভারতের গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং এখান থেকে বিপুল সম্পদ তিনি অর্জন করেন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। 33 নম্বর কোশ্চেন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? আওরঙ্গজেব, ইব্রাহিম লোদি, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি শের শাহ? সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? আওরঙ্গজেব, ইব্রাহিম লোদি, দ্বিতীয় বাহাদুর শাহ, শের শাহ? এটা তোমরা উত্তর করতে পারবা সহজে আশা করি। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? আওরঙ্গজেব, ইব্রাহিম লোদি, দ্বিতীয় বাহাদুর শাহ, শের শাহ? 33-এর উত্তর গ বলছো, দ্বিতীয় বাহাদুর শাহ। অন্য যারা আছো তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, তোমাদের জন্য কিছুটা ওয়েট করি। এখনো তোমরা আগের কোশ্চেনেরই কথাবার্তা বলছো। হ্যাঁ, এখনো উত্তর করেছে, সঠিক উত্তর সি বলেছে সবাই। হ্যাঁ, দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছেন শেষ মুঘল সম্রাট। তার ক্ষমতা শেষ হয় কত সালে? তার ক্ষমতা শেষ হয় 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। তাহলে দেখো, 1757-তে ব্রিটিশরা এদেশের ক্ষমতা নেওয়া শুরু করছে। তার 100 বছর পরে 1857 সালে মুঘলরা ভারতবর্ষের ক্ষমতা একদমই পাকাপাকিভাবে হারিয়ে ফেলে। আচ্ছা, আর আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু আসলে কোনো সম্রাট না, তিনি একজন সামন্ত প্রভু, যাদেরকে নবাব বলা হতো। তিনি কোনো সম্রাট না। দেখো, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, এনারা ছিলেন সম্রাট, আর এনারা কি ছিলেন? নবাব। নবাব মানে হচ্ছে সামন্ত প্রভু। ঠিক আছে, ধরো যে এই একটা অঞ্চল, এই অঞ্চলে শাসন করবে, ট্যাক্সগুলো আদায় করবে,
জাস্ট সম্রাটকে দিয়ে দিবে, এইটাই, তাছাড়া তেমন কিছু না। তো তিনি একজন ছোট্ট, জাস্ট এই যে উড়িষ্যা, বিহার, বাংলা এই অঞ্চলের এমন সামন্ত প্রভু ছিলেন, এখান থেকে ট্যাক্স আদায় করে জাস্ট সম্রাটকে দিয়ে দিবেন। যেমন ধরো এখন বাংলাদেশে 64টা জেলা, 64 জেলার যে ডিসি, যে ডেপুটি কালেক্টর বা ডেপুটি কমিশনার, ইনি কি করেন, সব জেলার ট্যাক্সগুলো আদায় করেন, করে কেন্দ্রে সাবমিট করেন। ঠিক এই এমন ছিল ওই সময়ও, এক একটা অঞ্চলে একজন করে কালেক্টর নিয়োগ দেওয়া হতো, তাদেরকে বলা হতো নবাব। ঠিক আছে, ইনি ছিলেন এই এমন সামন্ত প্রভু, জাস্ট আর কিচ্ছু না। কিন্তু ইতিহাসে তিনি একজন হিরো হয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে, যেহেতু তিনি প্রথম লড়াই করেছিলেন সামন্ত প্রভু হিসেবে, এই কারণে তিনি ইতিহাসে মোটামুটি হিরো হয়েছেন। তার সাহসিকতার জন্য, তার করুণ পরিণতির জন্য তিনি হচ্ছে ইতিহাসে হিরো হয়ে গেছেন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ 1857 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। সিপাহী বিদ্রোহের মাধ্যমে তার ক্ষমতার অবসান ঘটে। শিল্প বিপ্লবের ধারণাটি নামকরণ করেছিলেন কে? শিল্প বিপ্লবের ধারণাটি নামকরণ করেছিলেন কে? আর্নল্ড টয়েনবি, লেডি উইলিয়ামস, জেরি অ্যান্ড জেরি, এসপি হান্টিংটন। সঠিক উত্তর কোনটি? শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে আমরা বলি, এই নামকরণ কে করেছিলেন? আর্নল্ড টয়েনবি, লেডি উইলিয়ামস, জেরি অ্যান্ড জেরি, এসপি হান্টিংটন। কোনটা সঠিক উত্তর? আচ্ছা, আর্নল্ড টয়েনবি উত্তর করছো তোমরা সবাই। সঠিক উত্তর আর্নল্ড টয়েনবি। ইনি একজন ব্রিটিশ, ইনি একজন ইতিহাসবিদ এবং জার্নালিস্টও ছিলেন। তিনি প্রথম এই যে ইউরোপে যে প্রচুর পরিমাণে শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়া শুরু করলো, অর্থনীতি চাঙ্গা হওয়া শুরু করলো, এটাকে তিনি বলেন শিল্প বিপ্লব। আচ্ছা, এই নামকরণটা তার। 35 নম্বর কোশ্চেন দেখি, এটাই হচ্ছে আমাদের সেট 1-এর শেষ কোশ্চেন। আমরা যেহেতু 2টা পরীক্ষা নিয়েছিলাম, এরপর পরেরটা শুরু করব। প্রথমটাতে প্রায় 45 মিনিট লেগেছে, পরেরটাতে 45 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? অপশনগুলো দেখো, এইচ পেরিম্যান, ডাব্লিউ.এ. ফ্রাইডল্যান্ডার, অ্যানা এল ডেভিস, ম্যারি রিচমন্ড। ম্যারি স্পেলিংটা একটু ভুল আছে, MARY, ম্যারি, MARRY। এই ম্যারি মানে হচ্ছে বিবাহ, ঠিক আছে, ম্যারি। আর MARY, এই ম্যারি মানে হচ্ছে অবিবাহিত কন্যা বা মেয়ে, এদেরকে বলা হয় ম্যারি, MARY, ম্যারি, ঠিক আছে। আচ্ছা, মিস ম্যারি, এগুলো একই। তো এখানে স্পেলিংটা একটু ভুল আছে, একটু দেখে নিও। সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? এইচ পেরিম্যান, ডাব্লিউ.এ. ফ্রাইডল্যান্ডার, অ্যানা এল ডেভিস, ম্যারি রিচমন্ড। সঠিক উত্তর হচ্ছে ম্যারি রিচমন্ড, ডি কারেক্ট আনসার। সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা, ব্যক্তি সমাজকর্ম হচ্ছে ম্যারি রিচমন্ড, একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে সেট এ আমরা শেষ করলাম, এবার দেখবো আমরা সেট 2, মানে তোমাদের দ্বিতীয় যে পরীক্ষাটা হয়েছিল, দ্বিতীয় পরীক্ষার কোশ্চেন সলভ। তার মানে প্রথম 35টা কোশ্চেন শেষ হলো, এবং এর সাথে কিন্তু ম্যাথ থাকবে, বুঝছো, মানে 35 সাথে ম্যাথ 15। ম্যাথ তো আলাদা ক্লাস হয় তোমার জন্য, আলাদাভাবে সলভ হয়েছে সেই কোশ্চেনগুলো 50, আর বাংলা ইংলিশ আরো 15, 30, মানে 80 মার্কের কোশ্চেন হবে, এবং অনেকগুলো টপিক, বাংলা হবে, ইংলিশ হবে, ম্যাথ হবে, আইসিটি হবে, তারপর অন্যান্য বিষয় হবে, অন্যান্য বিষয়ে 15টা MCQ থাকবে, তার মানে অনেক কিছু পড়তে হবে। আচ্ছা, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর সেটের প্রথম কোশ্চেন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্ত হচ্ছে সিলেটে, আমাদের যে সিলেট সেইখানে অবস্থিত, এটা সিলেটে। আচ্ছা, এবং এই তামাবিল থেকে কি হয়? তামাবিল থেকে ভারতের অনেক সুন্দর সুন্দর পাহাড়, পর্বত, ঝর্ণা এগুলো দেখা যায় এই তামাবিল সীমান্ত থেকে, কিন্তু আমরা এখানে যাইতে পারি না, কারণ এটা ইন্ডিয়ার মধ্যে। এবং যখন দেশ ভাগ হয়েছে, সুন্দর পাহাড়গুলো সবই ইন্ডিয়ার মধ্যে রয়ে গেছে, বাংলাদেশের ভিতরে নাই। মূলত ওই পাহাড়গুলো দিয়ে দেশ ভাগ করা হয়েছিল, মানে যখন 1947-এ দেশ ভাগ করা হয়, পাহাড়গুলোর মাধ্যমে দেশ ভাগ করা হয়, এবং পাহাড়গুলো সবই হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই থেকে যায়। এবং সম্পূর্ণ আসাম রাজ্য যদিও বাংলাদেশের ভিতর ছিল, পরবর্তীতে যখন 1947-এ পরবর্তীতে আসাম রাজ্য পুরাটাই ইন্ডিয়া নিয়ে নেয়, আসামটা বাংলাদেশের মধ্যে ছিল। তো পরে তো ওইটা নেওয়া যায়নি, শুধুমাত্র সিলেট জেলা, যেটা সিলেট জেলাটা পরবর্তীতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে বা ইস্ট পাকিস্তান যেটা, সেখানে নেওয়া যায়। সিলেট বলতে বর্তমানে 4টা জেলা, মানে ওই যে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, এই সবগুলো তো একটা জেলায় ছিল সিলেট, বৃহত্তর সিলেট জেলাটা পরবর্তীতে গ্রহণ করা যায়। আচ্ছা,
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? করিমগঞ্জ, খোয়াই, পেট্রোপোল নাকি ডাউকি? সঠিক উত্তর হচ্ছে ডাউকি। ভারতের শহরের নাম হচ্ছে ডাউকি, আর বাংলাদেশে হচ্ছে তামাবিল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখি, পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? পদ্মা দেখো এই যে রাজশাহী দিয়ে এইভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, আর মেঘনা কি এই যে উপরের দিক থেকে এই যে এইভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, তাই না? এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেঘনা এসেছে, এসে কোথায় মিলিত হয়েছে? এই জায়গাটা এই মিলিত হয়ে এই যে এইখান থেকে এসে সে পরবর্তীতে বঙ্গোপসাগরে মিশেছে। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের যে চাঁদপুর সেটা। এবং চাঁদপুরে যাদের বাসা হচ্ছে এই যে 2 নদীর মোহনায়, এই জায়গাটা তারা কি বলে? মেঘনা বলে সাধারণত, তাই না? আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে মিলিত হয়েছে, এটা তোমরা বুঝতে পারতেছো। 2টা বাংলাদেশের মেজর নদীর মিলনস্থল, একটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দঘাট, আর একটা হচ্ছে চাঁদপুরে। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি একটা দ্বীপের নাম, বা এই দ্বীপের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পূর্বাশা দ্বীপ। একই, একটা দ্বীপেরই 2টা নাম, পূর্বাশা অথবা দক্ষিণ তালপট্টি, একটা দ্বীপেরই 2টা নাম। এই দ্বীপটা সর্বপ্রথম 1970 সালে ডিটেক্ট করা হয়, মানে বঙ্গোপসাগরে 1970 সালে প্রথম এই দ্বীপটার অস্তিত্ব মেলে। এটা মার্কিন একটা স্যাটেলাইট প্রথমে এই দ্বীপটার সন্ধান পায় 1970 সালে। ধারণা করা হয় এই দ্বীপটা ভোলা ঘূর্ণিঝড় হয় যেটা 1970 সালে, এই ভোলা ঘূর্ণিঝড়ের ফলে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটা দ্বীপ। অনেকের ধারণা এই দ্বীপটা আরও আগের 1954 সালের দিকে জেগে ওঠা দ্বীপ, এবং এই দ্বীপে খনিজ তেল সহ আরও কিছু খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো তখন যেটা হয়, তখন ইন্ডিয়া এই দ্বীপটা দখল করে নেয়। ইন্ডিয়া তাদের সৈনিক পাঠিয়ে এই দ্বীপটা দখল করে নেয় এবং ইন্ডিয়ার পতাকা এখানে উড়িয়ে দেয়। আচ্ছা, তো যখন ইন্ডিয়া দখল করে নেয় বাংলাদেশের দ্বীপ, পরবর্তীতে যেটা হয়, এই দ্বীপটা আবারও সাগরের নিচে তলিয়ে যায়। বর্তমানে এই দ্বীপটা আর নাই, এই দ্বীপটা এখন পানির নিচে চলে গেছে। এই দ্বীপটা উৎপত্তি লাভ করে বাংলাদেশের অন্তর্ভুক্ত নদী যেটা হাড়িয়াভাঙা নদী, যেটা হাড়িয়াভাঙা নদীর মোহনায় এই দ্বীপটা উৎপত্তি লাভ করেছে। নদীর মোহনা থেকে জাস্ট 2 কিলোমিটার ভিতরে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে হাড়িয়াভাঙা নদী। আচ্ছা, কিন্তু ইন্ডিয়া এই বাংলাদেশের 2 কিলোমিটারের মধ্যে এসে দ্বীপটা দখল করে, এবং পরে দ্বীপটা পানির নিচে আবার নিমজ্জিত হয়ে যায়। সঠিক উত্তর হচ্ছে হাড়িয়াভাঙা নদীর মোহনায়। নাফ, তেতুলিয়া, আড়িয়ালখা নাকি হাড়িয়াভাঙা? সঠিক উত্তর হচ্ছে হাড়িয়াভাঙা। 4 নম্বর কোশ্চেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ কি? ভারতবর্ষের শ্রেষ্ঠ কি ছিলেন? ভাষাবিজ্ঞানী, লেখক, সাহিত্যিক নাকি বিজ্ঞানী? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী, লেখক, সাহিত্যিক নাকি বিজ্ঞানী? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম তোমরা অনেকেই শুনেছ, তার নিয়ে অনেক লেখালেখিও পড়েছ খুব সম্ভবত। তিনি কি ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিলেন আসলে? নেটওয়ার্কটা মনে হচ্ছে খুবই স্লো তোমাদের কাছে, মানে অনেকটাই পরে গিয়ে পৌঁছাচ্ছে ভিডিও, যে কারণে তোমরা উত্তরও করতেছো অনেকটা দেরিতে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ভাষা বিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী। আচ্ছা, এবার আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে, সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা বলতে আমরা কি বুঝি? জিটা এখানে ক্যাপিটাল হবে। সোয়াচ অফ নো গ্রাউন্ড বলতে আমরা কি বুঝি? একটি প্লাবন ভূমির নাম, ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম, বঙ্গোপসাগরের একটি খাদের নাম, এটা খাদ না, এটা হবে খাত, বঙ্গোপসাগরের একটা খাতের নাম, একটি খেলার মাঠ। সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা বলতে আমরা কি বুঝি? এটার উত্তর করো তোমরা। সোয়াচ অফ নো গ্রাউন্ডের মানে কি? তোমরা যখন উত্তর লিখছো সাথে একটু মানে কত নম্বর কোশ্চেন সেটা লিখো। যেমন ধরো 5 নম্বর, 5 ডট সঠিক উত্তর ক খ গ ঘ এইভাবে লিখো, কারণ অনেকে উত্তর করে একটু আগে, অনেকে করে একটু পরে, তো যে কারণে মানে কোনটা যে কার উত্তর এটা ডিটেক্ট করতে একটু সমস্যা হয়। তো তোমরা একটু কোশ্চেন নম্বরটা উল্লেখ করে জাস্ট কাইন্ডলি উত্তর করো, তাহলে সহজ হবে। আচ্ছা, সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা একটি প্লাবন ভূমির নাম নাকি ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম, বঙ্গোপসাগরের খাতের নাম নাকি এটা খেলার মাঠ? সঠিক উত্তর হচ্ছে সি, বঙ্গোপসাগরের একটি খাতের নাম। এটা খেলার মাঠ না, গ্রাউন্ড থাকলে সেটা খেলার মাঠ না। যেমন গ্রাউন্ড বলতে আমরা খেলার মাঠ বুঝি, যেমন এমসিজি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, তাই না? এসসিজি সিডনি ক্রিকেট গ্রাউন্ড,
মানে গ্রাউন্ড মানে মাঠ, বাট এটা আসলে মাঠ না, এটা বঙ্গোপসাগরের একটা খাতের নাম এবং এই খাতটাই বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর খাত। এটা হচ্ছে বঙ্গোপসাগরের গভীরতম সমুদ্র খাত। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 6 নম্বর কোশ্চেন দেখি, ওপেক থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়? ওপেক, ওপেকের ফুল ফর্মটা কি ছিল? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা হচ্ছে ওপেক, অর্থাৎ সারা বিশ্বে যারা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে তাদের একটা সংস্থা। এর থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়? নাইজেরিয়া, লিবিয়া, ভেনিজুয়েলা নাকি কাতার? কোনটা সঠিক উত্তর? 6 নম্বরে তোমরা উত্তর করা শুরু করেছো, সবাই বলতেছো ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা নাকি অন্য কোনো দেশ? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে কাতার। কাতার ওপেক থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, পরবর্তীতে আবার তারা জয়েন করে, বাট এক সময় তারা প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে তোমরা সবাই বলেছিলে সি, মেজরিটি সি বলেছিলে, সি সঠিক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে ডি, কাতার সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখি, কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? বলকান স্টেট, আচ্ছা, বলকান স্টেট হচ্ছে, বলকান শব্দের অর্থ পাহাড়ি, ইংলিশে এটাকে বলা হয় দ্য বালকানস, এমন বলা হয়। দেখো, ইউরোপে এক সময় সুলতানি শাসনামল ছিল, ইউরোপে এক সময় সুলতানি শাসনামল ছিল এবং এরা ছিলেন কারা? এরা ছিলেন তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে? মানে এই যে বলকান, ইউরোপের এই অংশটা একসময় টার্কিশ যে সাম্রাজ্য তার অন্তর্ভুক্ত ছিল এবং তুর্কি ভাষা থেকে এই বলকান শব্দটা এসেছে, যেটা ইংলিশ শব্দ না, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ উচ্চভূমি বা উঁচু বাড়ি বা পাহাড় এমন। তো দক্ষিণ পূর্ব ইউরোপের, খেয়াল রাখো, দক্ষিণ মানে নিচের দিকে, পূর্ব, পূর্ব মানে হচ্ছে মানচিত্র ধরলে ডান দিকে, এই অঞ্চলে ইউরোপের যে দেশগুলো সেগুলোই হচ্ছে বলকান স্টেট বা দ্য বালকান স্টেট, হ্যাঁ, মানে এইখানকার দেশগুলো। তো এর অন্তর্ভুক্ত নয় কোনগুলো? এখানে অপশনে বলতেছে আলবেনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া নাকি সার্বিয়া। কোনটা? আলবেনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া নাকি সার্বিয়া? একটু মনে হয় কঠিন কোশ্চেন, এটা ভেবেচিন্তে উত্তর করো। 7 নম্বরের উত্তর ডি বলেছ এবং অন্যরা এখনো তো উত্তর করনি, এখনো উত্তর করনি অন্যরা। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে লাটভিয়া, সঠিক উত্তর হচ্ছে লাটভিয়া। আলবেনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া নাকি সার্বিয়া? সঠিক উত্তর হচ্ছে লাটভিয়া। অর্থাৎ বাকি যে দেশগুলো আছে, হাঙ্গেরি, সার্বিয়া, আলবেনিয়া, সব দেশগুলোই হচ্ছে বলকান স্টেটের অন্তর্ভুক্ত, শুধুমাত্র অপশন সি যেটা লাটভিয়া সেটা বলকান স্টেটের অন্তর্ভুক্ত না। 8 নম্বর কোশ্চেন, ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স নাকি স্পেন? ভিয়েতনামের স্বাধীনতার সাথে খুবই করুণ ইতিহাস জড়িত, খুবই করুণ ইতিহাস জড়িত। দীর্ঘদিন দেশটাতে যুদ্ধ হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভিয়েতনাম একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, মানে অবিশ্বাস্য রকমের ক্ষয়ক্ষতি। ভিয়েতনামে এত পরিমাণে বোমা নিক্ষেপ করা হয় যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত বোমা নিক্ষেপ করা হয়নি, যেটা শুধুমাত্র ভিয়েতনামের উপরে নিক্ষেপ করা হয়। এখানে রাসায়নিক বোমা নিক্ষেপ করা হয়, মানে এত বেশি বোমা জাস্ট কল্পনা করা যাবে না। ভিয়েতনামের 70% গ্রাম জাস্ট ধ্বংসস্তূপের মতো পড়েছিল, নো হিউম্যান বিং, জাস্ট ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। 70% গ্রাম সবাই মারা গেছিল, জাস্ট একটা ধ্বংসস্তূপ। বেশি দিন আগে না, এটা তোমার 1976 সালে ভিয়েতনাম স্বাধীন হয়েছে। তার মানে এই যে ধরো 60 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, এই 15-16 বছর ধরে যুদ্ধ চলছে। এই 15-16 বছরে ওদেরকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। তো বর্তমান ভিয়েতনামকে দেখো তোমরা, কত উন্নত দেশ, আমাদের পরে স্বাধীন হয়ে দেশটা কত উন্নত। আমাদেরও 5 বছর পরে স্বাধীন হয়েছে এবং ক্ষয়ক্ষতি তো আমাদের কিছুই হয়নি সেই তুলনায়। মানে আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মারেনি, কিছুই হয়নি আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। আর সেখানে ভিয়েতনাম জাস্ট একদম মানে ক্ষতবিক্ষত করে ফেলছে, মানে কিচ্ছু অবশিষ্ট ছিল না ভিয়েতনামের আর, শুধু ধ্বংসস্তূপের মতো সবকিছু পড়েছিল, এমন ছিল ভিয়েতনাম। সেখান থেকে এত উন্নত দেশ। আচ্ছা, তো কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স নাকি স্পেন? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা।
9 নম্বর, হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতা। একটা গ্রন্থের নাম হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, এই গ্রন্থের রচয়িতাকে? বারাক ওবামা, হিলারি ক্লিনটন, অং সান সুচি, ফ্রান্সিস ফুকুয়ামা। এটা একটু উত্তর করার চেষ্টা করো। হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতার নাম কি? হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতার নাম কি? আমরা একটু দ্রুত গিয়ে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব, মানে 1.5 ঘন্টার মধ্যে আমরা এই ক্লাস শেষ করে দিব। 1 ঘন্টা হয়ে গেছে, কারণ 6টায় মাগরিবের আজান, মাগরিবের আজানের মধ্যে আমরা শেষ করে দিব ক্লাস। একটু তোমরা দ্রুত উত্তর করার চেষ্টা করো। হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতা কি? একটু মনে হচ্ছে কঠিন কোশ্চেন হয়ে যাচ্ছে এগুলো, তাই না? এর জন্য উত্তর করতে একটু সমস্যা হচ্ছে। অপশনে দেওয়া ছিল বারাক ওবামা, হিলারি ক্লিনটন, অং সান সুচি, ফ্রান্সিস ফুকুয়ামা। আচ্ছা, আমি একটু সহজ করে দিই, মানে সহজ করে দিই এই অর্থে যে এই গ্রন্থটা প্রকাশ হয় 2017 সালে, বেশি দিনের না, রিসেন্টলি প্রকাশিত হয়েছে বইটা 2017 সালে। এই তাহলে একটু কল্পনা করো 2017 সালে কে বইটা প্রকাশ করতে পারেন? এখানে যে নামগুলো আছে, হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতা বারাক ওবামা, হিলারি ক্লিনটন, অং সান সুচি, ফ্রান্সিস ফুকুয়ামা। আচ্ছা, এবার তোমরা উত্তর করা শুরু করছো। মহসিনা আক্তার নিপুণা, তুমি বি বলেছো, জনি বর্মন বি বলেছো। সঠিক উত্তর বি, হিলারি ক্লিনটনই কারেক্ট আনসার। মূলত হিলারি ক্লিনটন তো আমেরিকার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। তো তার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের উপর লেখা বই হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। এই বইটা 2017 সালে প্রকাশিত হয়। 10 নম্বর কোশ্চেন, ব্রাজিলের জাতীয় ভাষার নাম কি? ব্রাজিলিয়া, সেলেসাও, পর্তুগিজ, ইংলিশ। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন উত্তর করার চেষ্টা করো। ব্রাজিলের জাতীয় ভাষার নাম কি? ব্রাজিলিয়া, সেলেসাও, পর্তুগিজ নাকি ইংলিশ? ব্রাজিলের জাতীয় ভাষার নাম কি? ব্রাজিলিয়া, সেলেসাও, পর্তুগিজ নাকি ইংলিশ? 10 নম্বর কোশ্চেন। একটু কঠিন হয়ে যাচ্ছে এই কোশ্চেনগুলো, তাই না? সেকেন্ড সেটে আমার মনে হয় একটু কঠিন কোশ্চেন দেওয়া হয়েছে, মানে আগের সেটটা থেকে এইটাতে একটু কঠিন কোশ্চেন। পপি নন্দী এটাকে বলেছো সেলেসাও। আচ্ছা, দেখি আরো কেউ উত্তর করতে পারে নাকি। জনি বর্মন বলতেছো ব্রাজিলিয়া, অন্য কারোর উত্তরে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, ব্রাজিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া। সেলেসাও তাদের জাতীয়তার নাম সেলেসাও। আচ্ছা, আর তাদের জাতীয় ভাষা হচ্ছে পর্তুগিজ। তাদের জাতীয় ভাষা হচ্ছে পর্তুগিজ। একসময় ব্রাজিলের ব্রাজিলকে শাসন করতো পর্তুগালরা, ঠিক আছে, মানে পর্তুগিজের জনগণ শাসন করতো আর কি। তো তাদের ভাষাটাই পরবর্তী চেঞ্জ হয়ে পর্তুগিজ হয়ে গেছে। তাদের জাতীয় ভাষা হচ্ছে পর্তুগিজ, তারা পর্তুগিজ ভাষাতে কথা বলে। ব্রাজিলিয়া রাজধানী, সেলেসাও জাতীয়তা, পর্তুগিজ তাদের ভাষা। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন। এখান থেকে আইসিটি শুরু, তোমরা জানো 11 থেকে 20 পর্যন্ত আইসিটি। আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? জেনেটিক টেকনোলজি, বায়োইনফরমেট্রিক্স, বায়োমেট্রিক্স। কোনটা? আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? জেনেটিক টেকনোলজি, বায়োইনফরমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স নাকি বায়োমেট্রিক্স? কোনটার মাধ্যমে নেওয়া হয়? 11 নম্বরে। 11 নম্বরে ঘ যারা বলেছো তোমাদের উত্তর ঠিক আছে একদমই, বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেওয়া হয়। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন দেখি। বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন? বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী মনে করেন এটা বাস্তব, কোনটা? ত্রিমাত্রিক ছবি, ভার্চুয়াল রিয়ালিটি, টিভির ছবি, রিয়ালিটি শো, কোনটা? 12 নম্বর উত্তর করার চেষ্টা করো। 12 নম্বর, বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন? ত্রিমাত্রিক ছবি, ভার্চুয়াল রিয়ালিটি, টিভির ছবি নাকি রিয়ালিটি শো, কোনটাকে? 12 নম্বর কোশ্চেন। 12 নম্বরের খ বলেছো, হ্যাঁ 12 নম্বরের খ সঠিক উত্তর, ভার্চুয়াল রিয়ালিটি, যেটা আসলে বাস্তব না কিন্তু মানুষজন বাস্তব মনে করে, মানে ভার্চুয়ালি রিয়াল, মানে অনুভবের বাস্তবতা, মানে যেটা ভার্চুয়াল আবার রিয়াল, মানে একটা কন্ট্রাডিক্টরি শব্দ। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন। মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড নাকি সিম্পল মোড? একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো, আমরা তো দ্রুত তাহলে শেষ করে দিব। মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? সিম্পল মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, প্রথমটা সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স নাকি সিম্পল, কোনটা? 13 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? আচ্ছা, মোবাইল ফোনে তো দুই দিক থেকেই তথ্য বা ডেটা আদান প্রদান করা যায়, একই সাথে করা যায়। তো যেটাতে একই সাথে ডেটা দুই দিক থেকে আদান প্রদান করা যায় সেটাকে আমরা সাধারণত বলি কি? ফুল ডুপ্লেক্স।
মানে দুই দিক থেকে একই সাথে তথ্য আদান প্রদান করা যায়। আচ্ছা 14 নম্বর, ক্লোর কোডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি করা হয় বা কোনটি তৈরি হয়? ক্লোর কোডিং বাফার, এটা ক্লোর হবে না, এটা হবে কোর। কোর কোডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? অপটিক্যাল ফাইবার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল নাকি হাব? কোনটি তৈরি হয়? 14 নম্বর কোশ্চেন। অপটিক্যাল ফাইবার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল নাকি হাব? কোর কোডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? আচ্ছা কেউ বলছো ক, কেউ বলছো গ। সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলে কোর কোডিং বাফার এমন আবরণ দেওয়া থাকে। সঠিক উত্তর হচ্ছে 14 এ। আচ্ছা 15 নম্বর কোশ্চেন, ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়? ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়? গ্রিকে, ইরানে, ভারতে নাকি মিশরে? ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম আবিষ্কৃত হয় কোথায়? 15 নম্বর কোশ্চেন, ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা সংখ্যা পদ্ধতি নিয়ে তোমরা তখন হচ্ছে আইসিটি চ্যাপ্টার পড়েছো একদমই প্রথম দিকেই, তৃতীয় চ্যাপ্টারের প্রথম দিকে, চ্যাপ্টার 3-র প্রথম দিকে দেখবে আলোচনা আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। সেইখানে এই কথাটা আছে যে কোন সংখ্যা কোন জায়গা থেকে এসেছে, ভগ্নাংশ কোন জায়গা থেকে এসেছে, এসব কথাগুলো আছে। সঠিক উত্তর হচ্ছে মিশরে। ভগ্নাংশ সংখ্যা প্রথম মিশরে প্রচলিত হয়। আচ্ছা তাহলে অপশন ডি এখানে কারেক্ট আনসার। ভারতে না, ভারতে হচ্ছে প্রথম শূন্যের ব্যবহার শুরু হয় এবং মিশরে ভগ্নাংশের ব্যবহার প্রথম শুরু হয়। 16 নম্বর কোশ্চেন, ডেসিমেল 16 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতির মান কত? ডেসিমেল 16 দ্বারা বাইনারির মান কত? তুমি জাস্ট এটাকে বাইনারি করো, 8 বার ভাগ করা যায়, ভাগশেষ তাহলে শূন্য থাকে। 4 বার ভাগ করা যায়, ভাগশেষ শূন্য থাকে। 2 বার ভাগ করা যায়, ভাগশেষ শূন্য থাকে। 1 বার ভাগ করা যায়, ভাগশেষ শূন্য থাকে। 0 বার ভাগ করা যায়, ভাগশেষ 1 থাকে। তাহলে এখান থেকে উপরের দিকে যাইতে হবে, মোস্ট সিগনিফিক্যান্ট থেকে লিস্ট সিগনিফিক্যান্টে 1 0 0 0 0 1 0 0 0 0। তাহলে কারেক্ট হচ্ছে অপশন সি। সহজ কোশ্চেন ছিল, তো এমন একটা ছোট ম্যাথ তোমাদের সর্বোচ্চ দিতে পারে, একটা বা দুইটা, বাট কঠিন হবে না, মোটামুটি সহজে উত্তর করা যাবে এমনই হবে। 17 নম্বর দেখি, উপস্থাপন প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়? উপস্থাপন পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 6 ভাগে? মানে কতভাবে উপস্থাপন করা হয়? যেমন দেখি আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল, এভাবে কয় ভাগে ভাগ করা যায়? এভাবে আমরা তো সহজে মানে কাউন্টই করে ফেলতে পারতেছি 4 ভাগে, তাই না? তো উপস্থাপন পদ্ধতির উপর ডিপেন্ড করে সাধারণত সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টা ভাগ। আমরা একটু দ্রুতই চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে গেলে অনেকের আবার লেখাপড়ার জন্য বিঘ্ন হবে সেটা। ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি? ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি? 18 নম্বরে চলে এসেছি, 18 নম্বরে উত্তর করার চেষ্টা করো। ইউআরএল, www, HTML, HTTP, ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি? ইউআরএল, www, HTML, HTTP, ওয়েব পেজ তৈরির জন্য ভাষা কোনটি? তোমাদের উত্তর হচ্ছে গ। হ্যাঁ, HTML হচ্ছে প্রোগ্রাম বা ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত ওয়েব পেজ ডেভেলপ করা হয় কোডিং এর মাধ্যমে। আচ্ছা, মূলত হোম পেজ হচ্ছে এক ধরনের বিষয়, এক ধরনের সূচি, মূল বিষয় নাকি কাঠামোর সূচি? কোনটা? মূলত হোম পেজ হচ্ছে এক ধরনের বিষয়, এক ধরনের সূচি, মূল বিষয় নাকি কাঠামোর সূচি? কোনটা সঠিক উত্তর? আচ্ছা, আমরা যখন দেখি হোম পেজে আমরা যখন যাই, সেখান থেকে অন্যান্য পেজে যাওয়ার একটা স্ট্রাকচার দেখতে পাই। মানে তুমি যখন কোনো কিছু ব্রাউজ করো, একটা ওয়েবসাইটে যাও, তখন তুমি তো হোম পেজে স্টিক থাকো না, তুমি অন্যান্য পেজে চলে যাও সেখান থেকে, তাই না? সেখানে অপশন থাকে তুমি কোন পেজে যাইতে চাও। তো হোম পেজ হচ্ছে এক ধরনের সূচি, তুমি এই সূচি থেকে সিলেক্ট করো যে তুমি আসলে কোন পেজে যেতে চাচ্ছ। ঠিক আছে? যেমন ধরো স্কুল অফ এক্সেলেন্সের যে ওয়েবসাইটটা আছে, তোমরা সেখানে যাও, গিয়ে তোমার পছন্দের যে জায়গাটা, সেখানে তুমি ক্লিক করে সেই পেজে ঢুকে যাও, তাই না? তো হোম পেজ যেটা, সেটা হচ্ছে সূচি, তুমি কোন জায়গায় যেতে চাও এই সূচিটা তোমাকে প্রোভাইড করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 19-এর খ। আচ্ছা, প্রোগ্রামের ভিত্তি কোনটি? প্রোগ্রামের ভিত্তি কোনটি? এখানে অপশন দেওয়া কোডিং, ডিবাগিং, প্রবাহচিত্র নাকি সুডোকোড। প্রোগ্রামের ভিত্তি কোনটি? কোডিং, ডিবাগিং,
প্রবাহচিত্র নাকি সুডোকোড? আচ্ছা, প্রোগ্রামের ভিত্তি কোনটি? প্রোগ্রামের ভিত্তি হচ্ছে কোডিং। অর্থাৎ তুমি এই যে আমরা যখন একটা দেয়াল তৈরি করি, এসব মানে ছোট ছোট ইট দিয়ে যেমন দেয়ালটাকে আমরা উঁচু করি, ঠিক প্রোগ্রামটাও এভাবে ডেভেলপ হয়, মানে কোডিং করে 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 প্রোগ্রামটা আস্তে আস্তে ডেভেলপ হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রোগ্রামের ভিত্তি, মানে কোডিং দিয়েই তৈরি হয় এটা, মানে এটা সম্পূর্ণ অস্তিত্ব জুড়েই হচ্ছে কোডিং, যেই কারণে প্রোগ্রামের ভিত্তি ভিত্তি বলা হয় কোডিংকে। আচ্ছা, 20-এর ক বলেছো তোমরা সবাই, এটা সহজে পেরে গেছো। এবার 21 থেকে শুরু হবে অন্যান্য যে বিষয়গুলো, মানে আইসিটি শেষ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল শেষ, এবার বাকি যে ইতিহাস, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এসব থেকে কোশ্চেন হবে। ফা হিয়েন কোন দেশের পরিব্রাজক? ফা হিয়েন কোন দেশের পরিব্রাজক? চীন, জাপান, কোরিয়া নাকি ফ্রান্স? ফা হিয়েন ইন্ডিয়াতে আসেন মূলত বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে। তিনি মাত্র 3 বছর বয়সে বৌদ্ধ ধর্মের আশ্রমে যোগ দেন এবং 64 বছর বয়সে তিনি ভারতবর্ষে আসেন এবং তার আসতে লাগে 6 বছর সময়। চায়না থেকে, চায়নার রাজধানী ওই সময় যেটা ছিল সেখান থেকে ইন্ডিয়াতে আসতে প্রায় 6 বছর তার সময় লাগে এবং তিনি এখানে দীর্ঘদিন ছিলেন এবং দীর্ঘদিন বলতে প্রায় ওই যে 5-6 বছর মতো ছিলেন আর কি। এই সময় বিভিন্ন যে বৌদ্ধদের যে আশ্রমগুলো, মঠগুলো, সেখানে তিনি ভ্রমণ করতেন, সেখানে কিছুদিন থাকতেন, আর এই জায়গাতে যেতেন, এমন করতেন। মানে তিনি মূলত ধর্মীয় পারপাসে আসছেন, ঘুরতে আসেননি। এবং যখন তিনি তার ভ্রমণ প্রায় শেষ করবেন, শেষ দিকে তিনি হচ্ছে বাংলাতে এসেছিলেন এবং এইখানেও যেই বৌদ্ধ ধর্মের যে মঠগুলো আছে সেখানে তিনি পরিদর্শন করেন এবং এখান থেকে শ্রীলঙ্কা চলে যান। আচ্ছা, তো 21-এর উত্তর হচ্ছে চীন। তোমরা সবাই চীন বলেছো। তিনি একজন চীনা পরিব্রাজক ছিলেন, মানে তিনি একজন বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন এক কথায়। 22 নম্বর কোশ্চেন, মিশর নীল নদের দান কথাটি কে বলেছেন? লিওপোল্ড, জন র্যাঙ্কে, হেরোডোটাস, র্যাপসন নাকি ফা হিয়েন? মিশর যে নীল নদের দান, এই উক্তিটা কে করেছেন? দেখো, মিশরের অর্থনীতি সহ সবকিছুই প্রাচীনকালে নীল নদের উপর ডিপেন্ডেন্ট ছিল। এই নীল নদের পানি ছিল তাদের চাষাবাদের জন্য পানির উৎস, এটা ছিল যাতায়াতের মাধ্যম, মাটি উর্বর করতো নীল নদের এই আশেপাশের যে অঞ্চল, নীল নদের পানি উর্বর করতো, মানে সবকিছু যেন নীল নদের উপর ডিপেন্ডেন্ট ছিল। সবকিছু, সুপেয় পানির উৎস হচ্ছে নীল নদ, সবকিছু এই নীল নদের উপরে, দ্য নাইল ইংলিশে যেটাকে বলা হয়, এই নাইলের উপরেই যেন ডিপেন্ডেন্ট ছিল। এই কারণে হেরোডোটাস, ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি মিশরকে নীল নদের দান বলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, বা 23 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনটা অনেকটা রিপিটেড মতো হয়ে গেছে, আগেও সেম কোশ্চেনই ছিল, বাট মানে একটু অন্য আঙ্গিকে ছিল। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহ যখন হয় তখন দিল্লির সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের মাধ্যমে দিল্লি যে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, সেটার একদমই পরিসমাপ্তি ঘটে। মুঘলদের যে দীর্ঘ পথক্রমা 1526 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়, সেটা 1857-তে এসে সিপাহী বিদ্রোহের মাধ্যমে একদমই শেষ হয়ে যায়। তবে 1526-এ শুরু হলেও সম্রাট আওরঙ্গজেবই ছিলেন শেষ শাসক, যার সময় পর্যন্ত কিনা মুঘল সাম্রাজ্য মানে শক্তিশালীভাবে টিকেছিল। আওরঙ্গজেবের পরে আর সেভাবে শক্তিশালী ছিল না। আওরঙ্গজেবের সময়ও খুব বেশি ছিল না। আওরঙ্গজেবের 50 বছর শাসনামল, তার মধ্যে প্রথম দিকটা কিছুটা, পরে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ওনার সময় দুর্বল হয়ে যায়, কারণ আওরঙ্গজেব ছিলেন নিজেই দুর্বল শাসক। তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ মানুষ, তিনি খুবই নীতিবান ছিলেন এবং শাসক হিসেবে মানে খুব বেশি নীতিবান হওয়া একটা সমস্যা, যেটার একদমই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই আওরঙ্গজেব। তিনি খুব নরম মনের মানুষ ছিলেন। শাসককে নরম মনের মানুষ হলে হয় না আসলে, ঠিক আছে, তাকে কঠিন হতে হয়। যেমন তিনি এতটা নরম মনের মানুষ ছিলেন, তিনি টুপি সেলাই করতেন এবং এই টুপি সেলাই করে যে টাকাটা আসতো সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতো। এটা ছিলেন সম্রাট আওরঙ্গজেব, খুবই ভালো মানুষ। এত ভালো মানুষ দিয়ে তো এত বড় দেশ শাসন করা যাবে না, তাই না? একটু মানে হার্ড মানুষ হতে হবে, শক্ত মানুষ হতে হবে। তিনি ছিলেন খুবই নরম মানুষ। আর হার্ড ছিলেন কারা? সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, এটা খুবই হার্ড, ঠিক আছে, খুবই রেকলেস মানুষ যেটাকে বলে, একদম রেকলেস ছিলেন। তো এই কারণে ওরা সবকিছু ঠিক রাখতে পারতো, বাট সফট মানুষ দিয়ে এত কিছু করা যায় না। আচ্ছা, তো তারপর থেকে ধীরে 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 দিল্লি সাম্রাজ্য নষ্ট হতে থাকে এবং সর্বশেষ 1857-তে এসে দ্বিতীয় বাহাদুর শাহর পতনের মধ্য দিয়ে দিল্লির সাম্রাজ্য শেষ হয়ে যায়। দ্বিতীয় বাহাদুর শাহ ভারত ছেড়ে দিয়ে মিয়ানমারে গিয়ে আশ্রয় নেন, রেঙ্গুনে আশ্রয় নেন এবং ওখানে তিনি মারা যান এবং ওখানে তাকে সমাহিত করা হয়। এবং দ্বিতীয় বাহাদুর শাহ খুব ভালো কবিতা লিখতে জানতেন, মানে লেখালেখির হাত খুব ভালো ছিল। এবং তার যখন শেষ বয়স, তিনি কিন্তু 1857-তে মারা যাননি, আরও কিছু বছর বেঁচে ছিলেন। ওই সময় সে চলে গেছিলেন আর কি ভারত ছেড়ে। তো তার শেষ ইচ্ছা ছিল তার জন্মস্থান দিল্লিতে তার যাতে কবর দেওয়া হয়,
মানে সে চাইতো যে আমার জন্মস্থান, আমার পৈতৃক নিবাস হচ্ছে দিল্লি, কারণ তার বংশ পরম্পরায় তারা সবাই দিল্লি শাসক ছিলেন, যাতে তাকে দিল্লিতে সমাহিত করা হয়। কিন্তু ওই সময় ব্রিটিশ শাসকরা দেয়নি এটা, দিল্লিতে তার লাশ আনতে, তাকে রেঙ্গুনে সমাহিত করা হয়। তো এটা নিয়ে দুঃখ করে একটা কবিতাও লিখেছিলেন তার জীবিত অবস্থায়। তিনি যখন বুঝতে পারলেন যে আমি আর কখনোই দিল্লিতে যাইতে পারবো না, আমার লাশও যাইতে পারবে না, তখন সে হচ্ছে একটা কবিতা লেখেন এটা নিয়ে, মানে হায়রে অবাগা জাফর, মানে ওনার ডাক নাম ছিল জাফর, ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তো হায়রে অবাগা জাফর, মানে সে হচ্ছে যে তার বাপদাদার ভিটার এক টুকরো, এক মুঠো মাটিও পেল। আমরা দেখি, আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি, আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি, উপযোগ, চাহিদা, অভাব নাকি যোগান, আমাদের সব চাহিদাকে বলা যায় না কোনটি। আচ্ছা দেখো, আমাদের যে চাহিদাগুলো, এই আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, এই আকাঙ্ক্ষাকে আমরা কি বলতে পারবো না, আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলতে পারবো না। কেন বলতে পারবো না? চাহিদা হতে গেলে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা কেনার জন্য বা ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ বা টাকা যেটাকে বলে সেটা থাকতে হবে, এবং সেই টাকাটা সেই দ্রব্য পণ্য কেনার জন্য ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। এই তিনটা না থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো না? চাহিদা বলতে পারবো না, তাই না? তাহলে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলা যায় না? চাহিদা বলা যায় না। সঠিক উত্তর হচ্ছে 24-এর খ। আমরা এই অংশটুকু খুব দ্রুত শেষ করতে পারবো, অল্প কয়েকটা এমসিকিউ আছে। আচ্ছা, এবার দেখি আমরা 25 নম্বর, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি করা, চাহিদা সৃষ্টি করা, বিনিয়োগ সৃষ্টি করা নাকি যোগান সৃষ্টি করা? অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় কোনো কিছুতে নতুন উপযোগ সৃষ্টি করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপযোগ সৃষ্টি করা, অপশন ক কারেক্ট আনসার। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনে আমরা যাই। জিডিপি হিসাব বহির্ভূত বিষয়াদি কোনটি? মানে জিডিপির যে হিসাবটা, জিডিপির হিসাবে কোনটা আসে না? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের হিসাবে কোনটা আসে না? যারা আবারও সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং তোমাদেরকে একই সাথে সরি যে আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে টেকনিক্যাল ত্রুটি হয়েছিল, আমরা আবার রিকভারি করে নতুন লাইভ শুরু করেছি। তোমরা এগুলো উত্তর করার চেষ্টা করো একটু, এবং 2টা কোশ্চেন আমরা ইতিমধ্যে সলভ করেও ফেলেছি, আর অল্প কয়েকটা কোশ্চেন আছে, আমরা 10 মিনিটের মধ্যে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, জিডিপি হিসাব বহির্ভূত বিষয়াদি হচ্ছে সরকারি ঋণের সুদ। সরকারি যে ঋণ, মানে আমরা যখন বাইরের দেশ থেকে কোনো ঋণ নিই, তার যে সুদের হিসাবটা, সেটা আমাদের দেশের জিডিপিতে কাউন্ট হয় না। আচ্ছা, 27 নম্বর কোশ্চেন দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি? ব্র্যাক, আশা, প্রশিক্ষা নাকি TMSS? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি? ব্র্যাক, আশা, প্রশিক্ষা নাকি TMSS? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক। বেসরকারি সংস্থা মানে তো বোঝো, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এনজিও। বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। আমরা একটু বোল্ড করে নিই কালিটা। আচ্ছা, 28 নম্বর কোশ্চেন আমরা দেখি, সমাজ বিজ্ঞানের প্রথম নাম কি? সমাজ বিজ্ঞানের প্রথম নাম কি? সোশ্যাল ফিজিক্স, সোশ্যাল আইডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, কোনটা? সমাজ বিজ্ঞানের প্রথম নাম কি? তোমরা যখন উত্তর করতেছো একটু প্লিজ মানে কোনটা কয় নম্বর কোশ্চেন এটা একটু লিখো, না হলে আমরা বুঝতে পারবো না যে তোমরা আসলেই কোনটার উত্তর করতেছো। 27 নম্বর শেষ হয়েছে, তোমরা 28 নম্বরের উত্তর করার চেষ্টা করো একটু। সমাজ বিজ্ঞানের প্রথম নাম কি? সোশ্যাল ফিজিক্স, সোশ্যাল আইডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, কোনটা? 28 নম্বর। আচ্ছা, 28-এর গ বলছো, সোশ্যাল নেটওয়ার্ক বলছো, সঠিক উত্তর হচ্ছে সোশ্যাল ফিজিক্স। সোশ্যাল ফিজিক্স হচ্ছে সমাজবিজ্ঞানের যে প্রথম নাম, সেটা সমাজবিজ্ঞানের প্রথম নাম হচ্ছে সোশ্যাল ফিজিক্স, অপশন এ কারেক্ট আনসার এখানে। 29 নম্বর কোশ্চেন দেখি, মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান, সংজ্ঞাটি কে প্রদান করেছেন? কোভালেভস্কি, নীল জে স্মেলসার, ম্যাক্স ওয়েবার, জন এফ কিউবার। মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান, এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কে প্রদান করেছেন? কোভালেভস্কি, নীল জে স্মেলসার, ম্যাক্স ওয়েবার, জন এফ কিউবার। সঠিক উত্তর কোনটা? একটু কঠিন, মানে এমন উক্তিগুলো উত্তর করা একটু কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। সঠিক উত্তর হচ্ছে জন এফ কিউবার। এগুলো একটু কঠিন হয়ে যাবে, এটা আমরা জানি। আর সমাজবিজ্ঞান যেহেতু অনেকেরই থাকে না, এর জন্য একটু কঠিন হবে, বাট সমাজবিজ্ঞান যেহেতু রেখেছে ওরা সাস্ট, তো সেখান থেকে কোশ্চেন হতেই পারে। সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? সামাজিক সংগঠন, সামাজিক কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক, সমাজের গতি প্রকৃতি, কোনটার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? 30 নম্বর কোশ্চেন,
সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? সামাজিক সংগঠন, সামাজিক কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক, নাকি হচ্ছে সমাজের গতি প্রকৃতি, কোনটার উপর? আচ্ছা, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। সমাজবিজ্ঞান অধিকাংশ সংজ্ঞায় দেখবা মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সঠিক উত্তর অপশন সি। আচ্ছা, নামাজে বিরতি দিবেন? আর বেশি নাই, আর 5টা এমসিকিউ শেষ করে দিব। দেখো, সোশাস কোন ভাষার শব্দ? সোশাস মানে সমাজবিজ্ঞানের যে সোশিওলজি, এটা এসেছে সোশাস থেকে। সোশাস কোন ভাষার শব্দ? ইংরেজি, ল্যাটিন, ফরাসি নাকি গ্রিক? সঠিক উত্তর হচ্ছে ল্যাটিন। দ্রুত যাচ্ছি কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। 2-1 মিনিটের যে ইন্টারাপশন হলো সেটা না হলে তখন ক্লাস শেষ হয়ে যেত। সঠিক উত্তর হচ্ছে ল্যাটিন। সোশাস ল্যাটিন ভাষা থেকে এসেছে। ইংলিশ অধিকাংশ শব্দ এসেছে ল্যাটিন থেকে। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন দেখি। কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? মানে কোন ধরনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতার পূর্ব শর্ত? এখানে দেওয়া সামাজিক, আইনগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক। সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, 33 নম্বর কোশ্চেন। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? গুড গভর্নমেন্ট, গুড গভর্নর, গুড গভর্নমেন্টাল, গুড গভর্নেন্স। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? গুড গভর্নমেন্ট, গুড গভর্নর, গুড গভর্নমেন্টাল, গুড গভর্নেন্স। সঠিক উত্তর কোনটি? 33 সঠিক উত্তর হচ্ছে গুড গভর্নেন্স। এটা পৌরনীতি থেকে আসা কোশ্চেন। অপশন ডি কারেক্ট আনসার। তোমরা অনেকেই পেরেছ। 34 নম্বর কোশ্চেন দেখবো, সেকেন্ড লাস্ট কোশ্চেন এটা। র্যাপো কি? র্যাপো কি? সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তি সমাজকর্মীর পেশাগত সম্পর্ক, সমাজকর্মীর সাথে সমাজকর্মের সম্পর্ক, সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মের সম্পর্ক, সমাজকর্মীর সাথে পেশাগত প্রতিষ্ঠানের সম্পর্ক। অনেক জটিল জটিল অপশন, একটু মাথা ঘোরাবে দেখে, বড় অপশন যেহেতু। উত্তর করার চেষ্টা করো। র্যাপো, ঠিক আছে? ইংলিশের র্যাপোর্ট মনে হতে পারে, বাট সাধারণত ব্রিটিশ ইংলিশে শেষের টি থাকলে সেটা উচ্চারিত হয় না। আচ্ছা, র্যাপো এটা কি? র্যাপো হচ্ছে সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকে তার সাথে ব্যক্তি সমাজকর্মী যিনি, তার পেশাগত সম্পর্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। লাস্ট কোশ্চেন। সমাজকর্ম পেশা হিসেবে কোন দেশে প্রথম স্বীকৃতি লাভ করে? সমাজকর্ম পেশা হিসেবে কোন দেশে প্রথম স্বীকৃতি লাভ করে? সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম আমেরিকাতে স্বীকৃতি লাভ করে। সর্বপ্রথম আমেরিকাতে। মূলত সমাজকর্ম শুরু করেন মহিলারা, ঠিক আছে? মানে সব মানে পুরুষ এখানে ইনভলভ ছিল না, শুধুমাত্র নারীরাই এখানে ইনভলভ ছিলেন, এবং তারাই প্রথম সমাজকর্মী হিসেবে শুরু করেন। এবং ধীরে 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 এই সমাজকর্মের পরিধি বৃদ্ধি পেতে থাকে, এবং বর্তমানে তো আধুনিক একটা ইনস্টিটিউট হিসেবে সমাজকর্ম আলাদা একটা মানে খুবই ভালো মানের একটা ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এমসিকিউগুলো দেখলাম, এই জাতীয় এমসিকিউ তোমাদের সাস্টে আসবে, সাস্টের ভর্তি পরীক্ষায়। সাথে তোমাদের প্রিপারেশন নিতে হবে ম্যাথমেটিক্সের, এগুলোর সাথেই ম্যাথমেটিক্সের খুব ভালো প্রিপারেশন নিতে হবে। এবং তোমাদের হচ্ছে বাংলা ইংলিশের প্রিপারেশন তো বলার অপেক্ষা রাখে না, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বাংলা ইংলিশ খুব ভালো লেখাপড়া করেছো ইতিমধ্যে, সাধারণ জ্ঞানটাও করেছো, বাট এই অঙ্কে একটু গুছিয়ে নিবে, ম্যাথমেটিক্সের প্রিপারেশনটা একটু আলাদাভাবে নিতে হবে, এটাই। তো আশা করি এগুলো মেনটেন করতে পারলে সাস্টে খুব সুন্দর একটা ভর্তি পরীক্ষা তোমাদের হবে ইনশাল্লাহ। সাস্ট যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি, সিলেট শহরও অনেক সুন্দর শহর। আশা করি সাস্টে খুব সুন্দর একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া থাকলো। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।